ওর ঘাড়ে মুখটি আবার নিয়ে আলতো করে একটা চুমু দিলাম। চুমু দিতেই ও কেঁপে ওঠল। ওর ঘাড়ে আরো চুমু দিতে লাগলাম। প্রতিটি চুমুতেই ও কেঁপে উঠছিল। ওর নিঃশ্বাস ভারী হয়ে আসছিল, যা আমাকে আরো পাগল করে দিচ্ছিল। ওর ঘাড়ে আর বেশি নিজের ঠোঁটের ছোঁয়া লাগিয়ে দিতে লাগলাম। ও পিছনে ফিরেই আমায় জড়িয়ে ধরল। আমার তো খুশির ঠিকানাই নেই। আজ প্রথমবার আমার ময়ূরী নিজের থেকে আমায় জড়িয়ে ধরেছে। আজ সব সুখ যেন আমার বুকে এসে জড়িয়েছে। আমিও রীতিকে জড়িয়ে ধরতে যাব, তখনই রীতির মুখ থেকে সে একটি শব্দ শুনে থেমে গেলাম। সব সুখ যেন নিমিষেই কষ্টের রূপ নিয়ে নিল। রীতি কি বলল তাই তো? রীতি আমায় জড়িয়েই বলল, রীতি রাফি। এই একটি শব্দ আগেও শুনেছি, কিন্তু এত ব্যথা হয়নি। আজ খুব কষ্ট লাগছে একটি নাম শুনে। আমি রীতিকে না জড়িয়ে রয়েছি, আর রীতি আমাকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। কিন্তু তাও ও আমাকে জড়ায়নি। নিজের কাছে এত কাছে টেনেও আরো দূরে সরিয়ে দিয়েছে। আয়ান, আমি রাফি না আয়ান। রীতি মাথা তুলে তাকায়, সাথে সাথে আয়ানকে ছেড়ে দেয়। একবার আয়ানের দিকে তাকায়, তারপর অন্যদিকে তাকিয়ে নিচে তাকায়, তারপর দৌড়ে সেখান থেকে চলে যায়। আয়ান পাথর হয়ে সেখানে দাঁড়িয়ে থাকে। সে কি করবে না করবে বুঝতে পারছে না। মুহূর্তেই তার দুনিয়া পাল্টে গেল। আজ রীতিকে এত কাছে পেয়েও আরো দূরে চলে গেল সে। অন্যদিকে রীতি, কি করলাম এটা? কি হলো এটা এখনো বুঝে উঠতে পারছি না। আজ জানো আমি নিজের হুঁশ হারিয়ে ফেলেছি। আজ আবার আয়ানকে কষ্ট দিলাম। মানুষটি আমার জন্য কত কষ্ট পেল, আর কত কষ্ট পেতে হবে তার। নিজের উপরই আজ এত পরিমাণ জিদ উঠছে। রাফি, ওর নামটা কেন নিলাম? কিন্তু উনি আজ আমার এত কাছে এসেছে। রাফির নামটা ভুলে চলে আসল। রাফি ছাড়া অন্য কোনো ছেলে আমার এত কাছে আসেনি হয়তো, তাই আজ দ্বিতীয়বার আয়ান আমার এতটা কাছে ছিল। কিন্তু ও আমার যত কাছে আসে ও আমায় ততটা রাফির কথা মনে করিয়ে দেয়। আমার প্রথম ভালোবাসা ভুলাটা তো এত সহজ না, তাই না? কিন্তু আয়ান, আয়ান তো আমাকে এত ভালোবাসে, ওকে কষ্ট কিভাবে দিই? এত ভালো মানুষ, আমার এত কেয়ার করে, এত ভালোবাসে। 11টি বছর সে নিজের ভালোবাসা বুঝে অন্যকে ভালোবেসে এসেছে। ওনাকে কষ্ট দিল যে নিজেরও কষ্ট লাগে। কালকে ওনাকে চেষ্টা করব বলে আজ আবার কষ্ট দিলাম। না, ঠিক করিনি। যাই যে ওনাকে সরি বলি। রুমে যেয়ে দেখি উনি নেই। ডাইনিং রুমে দেখি মা আর ভাবি কথা বলছে, তাদের জিজ্ঞাসা করি, রীতিমা আয়ান কোথায়? মা, কেন মা? ও তো অফিসে গেছে, কোনো ইম্পর্ট্যান্ট মিটিং চলে আসছে তাই বলে গেল, ওর দেরি হবে আসতে। তোমাকে বলেনি? নিধি, রীতি কাল রাত না সব ঠিক হয়েছিল, আজ কি আবার কিছু হয়েছে? রীতি, না ভাবি, মিথ্যা বললাম, না হয় সবাই টেনশন করবে। নিধি, তাহলে আয়ান আমাদের বলে গেল অথচ তুমি জানো না কেন? রীতি, ওই আসলে ভাবি, আসলে আমি ছাদে ছিলাম, হয়তো আয়ান আমাকে খুঁজেছিল কিন্তু পায়নি। নিধি, ও আচ্ছা। রুমে চলে আসলাম। এসেই আয়ানকে ফোন দিলাম, ফোন ধরল না। 5 বার আরও দিলাম, ধরল না। এর পরের বার ফোন কেটে গেল। খুব অস্বস্তি লাগছে। এর থেকে বেশি মনের ভিতর একটি ভয় কাজ করছে। কি করব না করব বুঝতে পারছি না। রাত 2টা বেজে গেল, এখনও আসছে না। সবাই ঘুমিয়ে গেছে। আমি বারিন্দায় দাঁড়িয়ে উনার জন্য অপেক্ষা করছি। কত ফোন করেছি তার হিসাব নেই। ভয় মনে হচ্ছে জানটা বের হয়ে যাবে। সকালের ঘটনার পর কিছু করেনি তো ভেবেই বুকের ভিতরটাতে মোচড় দিয়ে ওঠল। চোখ দিয়ে পানির বন্যা বইতে লাগল। তখনই দেখলাম ওনার গাড়ি বাসার সামনে এসে দাঁড়ালো।
দৌড় দিয়ে বাসা থেকে বের হয়ে উনার গাড়ির সামনে দাঁড়ালাম। কিন্তু উনার গাড়ি থেকে সাব্বির ভাইয়া, আয়ানের বেস্ট ফ্রেন্ড, উনি বের হলেন। রীতি ভাইয়া, আয়ান কোথায়? সাব্বির ভাবি, আপনার আর আয়ানের মধ্যে কি কিছু হয়েছে? ভ্রু কুচকে রীতি কিছু না বলে মাথা নিচু করে রাখে। সাব্বির, বুঝেছি। রীতি, উনি কোথায়? সাব্বির, গাড়িতে। ড্রাঙ্ক, তাই আমি নিয়ে আসলাম। রীতি, মানে? অবাক হয়ে। সাব্বির, আজ প্রথম আয়ান ড্রিঙ্ক করেছে। আমি ওকে আগে এরকম কখনোই দেখিনি, আজ প্রথম। ভাবি, আয়ান আপনাকে অনেক ভালোবাসে। আমি কাল রিয়ার আর মিনার কথা জানলাম। ভাবি, সে 17 বছর ধরে আমাদের ফ্রেন্ডশিপ, কিন্তু আমি আমানকে কখনো এভাবে দেখিনি। আপনার হয়তো ওর ভালোবাসার উপর বিশ্বাস নেই, কিন্তু আমি দেখেছি ও আপনার চিঠি একটি পেলে খুশিতে পাগল হয়ে যেত। যে 3 দিন আপনার চিঠি পায়নি, সে 3টি দিন পাগলের মতো হয়ে গেছিল। কি করছে না করছে নিজেই জানত না। ভাবি, ভাগ্যই আপনাদের মিলিয়েছে, না হলে একবার চিন্তা করেন 11 বছর আগে আলাদা হওয়ার সত্ত্বেও আজ আপনারা জীবন সঙ্গী কিভাবে হলেন। যদি আয়ানের ভালোবাসার গভীরত্ব এত না হতো, তবে আজ হয়তো আপনাকে ফিরে পেত না। ভাবি, রিয়া একবার এসে আপনার ভাগ্য চুরি করেছিল, না হলে আয়ান কখনোই আপনাকে নিজের থেকে দূরে যেতে দিত না। কিন্তু আপনি তখন চাইলে কিন্তু আয়ানকে খুঁজে পেতেন, তাই না? রীতি কিছু না বলে মাথা নিচু করে রাখল। কি বলবে সে? যা সত্যি সাব্বির তাই তো বলছে। ভাবি, একবার আপনি আয়ানকে হারিয়ে জীবনের অনেক বড় ভুল করেছেন। আপনাকে অনুরোধ করছি, আবার ভুলটি করেন না। আয়ানকে একবার ভালোবেসে দেখুন, পৃথিবীর সব সুখ আপনার পায়ের কাছে এনে দিবে। আপনার জীবন ভালোবাসা দিয়ে ভরিয়ে দিবে। আমি জানি আপনার সাথে আগে কি হয়েছে, কিন্তু এর মানে তো এই না যে সবাই একটাই না। আমি লিখে দিতে পারবো, আয়ান কখনোই আপনার বিশ্বাস ভাঙবে না। এটি বিনা দ্বিধায় আমার পক্ষে বলা সম্ভব। রীতি এখনো চুপ করে আছে। সাব্বির, আচ্ছা ভাবি, চলেন ওকে রুমে দিয়ে আসি। আর কাউকে ওর এই অবস্থার কথা বলেন না, না হলে সবাই অনেক চিন্তা করবে। রীতি মাথা নাড়িয়ে সম্মতি দিল। সাব্বির আয়ানকে গাড়ি থেকে বের করে কাঁধে হাত দিয়ে সামলিয়ে রুমে নিয়ে যায়, নিয়ে বিছানায় শুইয়ে দেয়। রীতি দেখে আয়ানের ডান হাতে ব্যান্ডিজ। রীতি, উনার হাতে কি হয়েছে? সাব্বিরকে উদ্দেশ্য করে। সাব্বির, কাল রাত আপনাকে থাপ্পড় মেরেছিল, তার শাস্তি দিয়েছে নিজেকে। রীতি, মানে? কিভাবে? চোখ থেকে হঠাৎ জল পড়ে গেল। সাব্বির ড্রিঙ্ক করতে করতে গ্লাসটা হাত চাপ দিয়ে ধরে ভেঙে ফেলে, ফলে সব কাচ ওর হাতে ঢুকে যায়। ব্যান্ডিজ করার কথায় বলে, যে আপনাকে এ হাত দিয়ে থাপ্পড় দিয়েছে, তাই তাকে কষ্ট পেতে হবে। হাজার বলাতেও মানাতে পারিনি। অজ্ঞান হওয়ার পর ডাক্তারের কাছে যেয়ে ব্যান্ডিজ করিয়ে দিলাম। রীতি সাব্বিরের কথা শুনে আয়ানের দিকে অবাক হয়ে তাকালে। সাব্বির, ভাবি, ওকে নিয়ে আসাতে আমি আমার গাড়ি রেখে এসেছি, গাড়িটা নিয়ে যাচ্ছি। রীতি, ওকে ভাইয়া। সাব্বির, আর ভাবি, যা বললাম তা একটু ভেবে দেখেন। রীতি, জি ভাইয়া। রীতি সাব্বির চলে গেলে দরজা লাগিয়ে লেবুর শরবত নিয়ে রুমে আসে। আয়ানকে অনেক কষ্টে হালকা উঠিয়ে পানির ছিটা দিয়ে জ্ঞান ফিরায় আর লেবুর শরবত খাওয়ার যাতে হ্যাংওভার কমে। খাওয়ানো শেষে যেতে নেয়, তখনই আয়ান রীতির হাত ধরে ফেলে। রীতি গ্লাসটা রেখে আয়ানের পাশে বসে। আয়ান রীতির একটি হাত নিজের দুটি হাতের মধ্যে আবদ্ধ করে। আয়ান, তুমি আমায় আবার ছেড়ে চলে যাচ্ছ। আয়ান যে নেশার ঘোরে কথাগুলো বলছে তা রীতি ভালো মতোই বুঝছে। রীতি, না, আমি কোথাও যাব না। আপনি ঘুমান, মুচকি হাসি দিয়ে। আয়ান রীতির বামগালে একটি চুমু দিল, গতরাতে যেখানে থাপ্পড় দিয়েছিল। রীতি হঠাৎ এভাবে কিস করাই অবাক হয়ে তাকিয়ে রইল। আয়ান বাচ্চাদের মতো একটি হাসি দিল। আয়ান, ময়ূরী। ওগো ময়ূরী, জানো তোমাকে আমি এতগুলা ভালোবাসি,
হাত ছেড়ে দুই হাত দুই দিকে মেলিয়ে। আয়ানের এসব বাচ্চামি দেখে রীতির যেমন হাসি পাচ্ছে তেমন ভালোও লাগছে। রীতি সত্যি, আয়ান এক সত্যি, দুই সত্যি, তিন সত্যি, হি হি। কিন্তু চোখে হঠাৎ পানি এসে। রীতি কিন্তু কি? আয়ান, তুমি আমাকে ভালোবাসো না কেন? জানো আমার খুব কষ্ট হয়, বুকটা খুব ব্যথা করে। তুমি আজ যখন রাফির নামটা নিলে আমার জানটা বের হয়ে আসছিল। তুমি তো এখন আমার বউ, তাই না? আমাকে ভালোবাসো না? রীতি কি বলবে বুঝতে পারছে না। আয়ানের চোখে পানি টলমল করছে। রীতি আয়ানের চোখে না তাকাতে চেয়েও তাকালো। তাকাতে চায়নি কারণ আয়ানের চোখের মায় ডুবে যায় প্রতিবারই। আজও ব্যতিক্রম কিছু হয়নি। আয়ানের চোখে তাকাতেই সে আয়ানের চোখের মায়ার সমুদ্রে ভাসতে থাকে। আয়ানের চোখ যে আজ রীতির জন্য তার ভালোবাসার সাক্ষী। আয়ানের চোখে দেখলেই বোঝা যায় আয়ান তাকে কতটা ভালোবাসে। রীতি কিছু না ভেবে খাটেই এক হাঁটু একটু উঁচু করে পুরোনা হালকা হাঁটুর উপর ভর দিয়ে উঠে আয়ানের কপালের সামনের চুলগুলো হাত দিয়ে পিছনে নিয়ে আয়ানের কপালে একটি চুমু এঁকে দিল। আয়ানের মুখে হাসি ফুটে উঠল। রীতি কপাল থেকে হাত গালে নিয়ে বলল, রীতি আপনি ঘুমিয়ে যান কেমন? হাসি দিয়ে যেতে নেয়। আয়ান তখনই রীতির হাত একটান দিয়ে বিছানায় শুয়ায় দেয়। নিজেও শুয়ে রীতিকে নিজের বুকে টেনে নেয় আর শক্ত করে জড়িয়ে নেয়। আয়ান, এখানে ঘুমাও। রীতি কিন্তু। আয়ান না, এখানেই ঘুমাবে। আয়ান কিছুক্ষণ বাচ্চাদের মতো জিদ করাই রীতি আর কিছু বলতে পারল না। এছাড়া নিজেরও অনেক ভালো লাগছিল। আয়ানের বুকের মাঝে খুব শান্তি পাচ্ছে সে। রীতি, আচ্ছা এখন ঘুমাও। আয়ান, ঘুমালে তো তুমি চলে যাবা, অনেকটা বাচ্চাদের মতো বলল। রীতি একটু হাসি দিয়ে, আমি কোথাও যাব না। আয়ানও সত্যি। রীতি তিন সত্যি। আয়ান আলতো করে রীতির মাথায় চুমু দিল, তারপর চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ল। রীতি আয়ানের দিকে অপলক দেখছে আর ভাবছে, আসলে আয়ান, যদি তোমায় 11টি বছর আগে খুঁজে বের করতাম তাহলে আমার জীবনে আজ কোনো কষ্ট থাকত না। কারণ আমি জানি তুমি থাকতেই দিতে না। তোমার আর তোমার ভালোবাসার উপর বিশ্বাস আছে, কিন্তু আমার মন যে অন্য কারো কাছে বন্ধক রয়েছে, কিভাবে ছাড়াই বল? তুমি আমাকে তো আগে থেকে ভালোবাসো। আমি যে তোমার প্রথম ভালোবাসা ছিলাম। কিন্তু আমি ওই মানুষটাকে কিভাবে ভুলি যাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম? কি করে কাউকে মন থেকে বের করতে হয় তা তো আমার জানা নেই। কিন্তু এতটুকু জানি, তোমার মায়ে দিন দিন পড়ে যাচ্ছি। প্রত্যেকটা দিন তোমার ভালোবাসায় আটকে যাচ্ছি। তোমার মায় মায়াবদ্ধ হয়ে যাচ্ছি। ভাবতে ভাবতে রীতিও আয়ানের বুকে শান্তিতে ঘুমিয়ে গেল। এত শান্তির ঘুম রীতি সে কত বছর আগে ঘুমিয়েছে সে নিজেই বলতে পারবে না। সকালে আয়ান ওঠে, তার মাথাটা খুব ব্যথা আর ভারী লাগছে। সে তার বুকে ভারী কিছু অনুভব করল। তাকিয়ে দেখে রীতি বাচ্চাদের মতো তার বুকে ঘুমুচ্ছে। আয়ানের মনে আসল কাল রাত সে কত ড্রিঙ্ক করেছিল। আয়ানের মনে ভয় ঢুকে যায় সে রীতিকে নেশার তালে কিছু বলে বা করে নিত। ভয়ে তার কলিজার পানি শুকিয়ে গেল। আয়ান আস্তে করে রীতির মাথা তুলে বালিশে শুইয়ে দিল। আর ওয়াশরুমে যেয়ে ফ্রেশ হয়ে নিল। রেডি হয়ে অফিসের জন্য বের হয়ে গেল। জানি রীতি ফেস না করতে হয়। আয়ান এখনো মানে করতে পারছে না কি হয়েছিল গতরাতে। তা মেয়ে এখনো মনের এক কোনায় ভয় রয়ে যায়। এদিকে ঘুম ওঠে আয়ানকে না পেয়ে ওয়াশরুমেও দেখে, কিন্তু আয়ান তো সেখানেও নেই। ফোন দিল, আয়ান ধরে না। 4বার ফোন দেওয়ার পর না ধরায় রীতি ভয় পেয়ে যায়। এক দৌড়ে বাহিরে যেয়ে বাহিরে মাকে দেখে। রীতি মা আয়ানকে দেখেছেন। মা না কেন কাল রাত ঘরে আসেনি, একটু ভয় পেয়ে। রীতি না এসেছিল, কিন্তু সকালে ঘুম থেকে উঠে তাকে পাচ্ছি না। মা উনাকে একটু ফোন দিবেন, আমার ফোনে বান্স শেষ।
মা দিচ্ছি। মা ফোন দিল। আয়ান এক রিং এই ধরে ফেলে। তখন খুব কষ্ট লাগে রীতি যে ও এতবার ফোন দেওয়া সত্ত্বেও ধরে না, আর এখন একটি রিং এই ধরে ফেলে। মা কথা বলা শেষে মা ওর কি জানি মিটিং আছে তাই তাড়াতাড়ি গেছে। তোমাকে উঠায়নি তোমার ঘুম নষ্ট হবে বলে। মা রীতির মাথায় হাত বুলিয়ে চলে যায়। আয়ান ঠিক আছে বলে রীতি একটু স্বস্তির নিঃশ্বাস নেয়। সারাদিন রীতি আয়ানের অপেক্ষা করে, কিন্তু আজও আয়ান দেরিতে আসে। নানা আজ আর ড্রিঙ্ক করেনি। বিচারা কালকের পর থেকে অনেক ভয় পাইছে। আয়ান এসে রীতিকে রুমে না দেখে শান্তির নিঃশ্বাস নিল। আল্লাহই জানে কালকে কি হয়েছে তার ভয়। ওয়াশরুম থেকে উকি মেরে দেখল রীতি নেই রুমে। চুপচাপ সোফায় শুয়ে ঘুমের নাটক করতে লাগল। কিন্তু খালি পেটে কি আর ঘুম আসে? আয়ান চোখ বন্ধ করেই আওয়াজ শুনছে রীতির। এর মধ্যে বিরিয়ানির ঘ্রাণ। বিচারা কত কষ্টে ঘুমের অ্যাক্টিং করছে। রীতি আয়ান উঠেন। আয়ান, সে 5 মিনিট ধরেই ডাকছি শুনে না নাকি? গভীর ঘুমে নাকি অ্যাক্টিং করতেছে? দেখতে হয় মনে মনে। রীতি যা আজও না খেয়ে ঘুমাতে হবে আমার। খিদার জ্বালায় ঘুম আসবে নাকি কে জানে। বলেই রীতি যেতে নেয় আয়ান সাথে সাথে উঠে রীতির হাত ধরে ফেলে। আয়ান, এই তুমি খাওনি কেন? রাগী লুকে। রীতি, ওমা আপনি না ঘুমিয়েছিলেন, এত তাড়াতাড়ি উঠলেন কিভাবে? আয়ান আসলে। রীতি না খেয়ে ঘুমালেন কেন? আয়ান নিশ্চুপ। রীতি খাবার এনেছি করেন পাশে বসে। আয়ান, আমাকে দেও, আমি খেতে পারবো। আর তুমি যে খেয়ে নেও। রীতি, হাত তো কাটা, কিভাবে খাবেন? আয়ান বাম হাত দিয়ে। রীতি, আচ্ছা খেয়ে দেখান। আয়ান, তুমি যাও, আমি পারবো। রীতি, আগে খেয়ে দেখান, না হলে যাচ্ছি না। আয়ান কোনো উপায় না পেয়ে খাওয়ার চেষ্টা করল, কিন্তু পারছিল না চামচ নিয়ে ভালোমতো খেতে। তারপরও বারবার চেষ্টা করছে। রীতি বিরক্ত হয়ে আয়ানের হাতে অনেক আস্তেই চড় মারল। আয়ান রীতির দিকে অবাক হয়ে তাকাল। রীতি, আমি খাবার খাওয়ালে কি খাবার হজম হবে না? প্লেট হাতে নিয়ে। আয়ানের আও করা লাগেনি। রীতির এ ব্যবহার দেখে এমনি হা হয়ে আছে। রীতি দিল খাবার ঢুকিয়ে মুখের ভিতর। রীতি, গতকাল কত ভালো ছিলেন আর আজ? আয়ান কথা থামিয়ে। গতকাল কি হয়েছিল? রীতি হিহি। আপনি জানেন আপনি বাচ্চাদের মতো ব্যবহার করছিলেন। আয়ান সুস্থির নিঃশ্বাস নিল, তার মানে রাতে কিছু হয়নি। রীতির হাসি দেখে আয়ান মুগ্ধভাবে তাকিয়ে আছে। তারপর রীতি খাবারের চামচটা এগোতেই আয়ান ওটা রীতি হাত ধরেই রীতির দিকে ফিরিয়ে। আয়ান, তুমিও কিছু খাওনি, এই নাও। রীতিও খেল। আজ শুধু রীতি কথা বলছে আর আয়ান শুনছে। সব কথাই আয়ান আজ দুদিন তার ফোন ধরেনি কেন তার জন্য নালিশ করছে। আর আয়ান, ও তো রীতির দিকে তাকিয়ে অন্য রাজ্যে হারিয়ে গেছে। আস্তে আস্তে রীতির কাছে আসে। রীতির সেদিকে খেয়াল নেই, সে কথা বলছে। আয়ানের দিকে তাকিয়ে দেখে আয়ান তার একদম সামনে। আর একটু কাছে আসলেই তাদের ঠোঁট দুটিতে কোনো দূরত্ব থাকবে না। রীতি পুরো বরফ হয়ে গেছে। নড়তেও পারছে না সে। আয়ানের দিকে শুধু তাকিয়ে আছে। সেও এক অদ্ভুত মায় পড়ে গেছে। আয়ান আস্তে করে রীতির ঠোঁটের পাশের খাবার মুছে দিল। আর সরে গেল। রীতি বোকার মতো সে ভাবেই বসে আছে। তারপর 1 মিনিট পর লজ্জা পেয়ে উঠে গেল। কি ভাবছিল সে ভেবে নিজেই লজ্জায় লাল হয়ে গেল। আয়ান রীতির এভাবে যাওয়ায় কিছুটা অবাক হলেও মাথা বেশি না খাটিয়ে সোফায় শুয়ে পড়ল। রীতি কিচেনে প্লেট রেখে রুমে এসে দেখে আয়ান সোফায় শুয়ে আছে। রীতি সোফার সামনে যেয়ে। রীতি, আয়ান। আয়ান হম বল, মাথা হালকা তুলে। রীতি, চলেন খাটে ঘুমান।
আয়ান না, তুমি ঘুমাও। রীতি, আমরা দুজনেই ঘুমাতে পারবো, খাট এত ছোট না, বেশ বড়ই আছে। আয়ান অবাক হয়ে রীতির দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকল। রীতি, আপনার হাতে ব্যথা পেয়েছেন, আপনি এখানে ঘুমালে আরও ব্যথা পাবেন। আয়ান না, আমি এখানে ঠিক আছি। তুমি যাও, কিছু হবে না। রীতি, না, আপনি খাটেই ঘুমাবেন। আয়ান, মানা করছি না। আমি এখানেই ঠিক আছি। রীতি আয়ানের বাম হাত ধরে এক প্রকার টানা হিচড়া করতে লাগল। আয়ান এক পর্যায়ে রীতির হাত ঝটকায় সরিয়ে দিয়ে রাগে বলল, আয়ান, তুমি বুঝো না কেন? তোমার সাথে ঘুমালে তোমাকে জড়িয়ে বুকের মাঝে রেখে ঘুমোতে ইচ্ছা করবে। ড্যাম ইট! অন্যদিকে মুখ করে। আয়ান কি বলল তা বুঝতে পেরে নিজেকে শান্ত করে রীতির দিকে তাকিয়ে থমকে গেল। রীতির চোখ দিয়ে বন্যা বয়েই যাচ্ছে। আয়ানের নিজের উপর জিদ উঠছে। সে কিভাবে আবার রীতিকে কষ্ট দিল তা ভেবে। আয়ান রীতির কাছে যেয়ে রীতির দুই গালে হাত রেখে পানি মুছে দিল। আয়ান, সরি, আসলে। এর সামনে কিছু বলার আগেই রীতি আয়ানকে জড়িয়ে ধরে। আয়ান একবার রীতিকে জড়িয়ে ধরতে যেয়েও ধরে না, গতকাল সকালের কথা মনে করে। আয়ান, রীতি, আমি কিন্তু। রীতি কথা থামিয়ে আয়ান বলে আরও শক্ত করে জড়িয়ে ধরে। আয়ান একটু থমকে যায়, তাহলে ও আয়ানকে রাফি মনে করছে না। রীতি, আপনার অসহ্য লাগবে না? আপনার ঘুমাতে কষ্ট হবে না? আপনার বিরক্তবোধ হবে না? এক নিঃশ্বাসে বলল। আয়ান এক হাত রীতির কাঁধে আর অন্য হাত কোমরে রেখে জড়িয়ে ধরল। আয়ান, কি বলছো এসব? তুমি জানো, তুমি আমার বুকের মাঝে থাকলে আমার মনে হয় পৃথিবীর সব সুখ আমার বুকে এসে জড়িয়েছে। রীতি জড়িয়ে ধরে রেখেই ওর মাথা উঠে আয়ানের দিকে একবার অবাক হয়ে তাকালো, তারপর আবার আয়ানের বুকে লুকিয়ে গেল। রীতি, জানেন, আমার খুব ইচ্ছা ছিল বিয়ের পর আমার স্বামীর বুকে ঘুমাবো, কিন্তু রাফির না এসব খুব অসহ্য লাগত। আয়ানের রাফির কথা শুনে অনেকটা খারাপ লাগল। রীতি, আপনি কি আমার ইচ্ছা পূরণ করবেন? আপনার বুকে জায়গা দিবেন? জানেনে কাল রাত আপনার বুকে কত বছর পর শান্তিতে ঘুমিয়েছি। গতকালের মতো প্রতিদিন ঘুমাতে দিবেন? আয়ান তো খুশিতে এখন সাত আসমানে। রীতিকে আরও জোরে জড়িয়ে ধরে নিজের বুকের সাথে মিশিয়ে ফেলে। দুইজনেই চোখ বন্ধ করে তাদের সুখ আর শান্তি উপভোগ করছে। সকালে আয়ানের ঘুম ভেঙে দেখে রীতি তার বুকে বাচ্চাদের মতো ঘুমুচ্ছে। আয়ান রীতির মাথায় আলতো করে এক চুমু দিতেই রীতি আয়ানকে শক্ত করে জড়িয়ে ধরল। আয়ান, যদি এটা স্বপ্ন হয়ে থাকে তাহলে এই স্বপ্নের ঘোরেই থাকতে চাই। কখনো উঠতে চাই না এই স্বপ্ন থেকে। আমার স্বপ্নপরীকে এভাবেই জড়িয়ে রাখতে চাই। ওর দিকে অপলকভাবে তাকিয়ে রইলাম। কিছুক্ষণ এর মধ্যে রীতির ঘুম থেকে উঠল। সে দেখলে আয়ান তার দিকে তাকিয়ে আছে আর সে আয়ানকে শক্ত করে জড়িয়ে রেখেছে। রীতি লজ্জায় লাল হয়ে গেল। সেখান থেকে চলে যায়। আয়ান রীতির লজ্জামাখা মুখ দেখে আবার প্রেমে পড়ে যায়। এভাবে কয়েকদিন চলে যায়। এভাবেই প্রতিদিন আয়ান তাড়াতাড়ি উঠে তার স্বপ্নপরীকে অপলকভাবে দেখে আর রীতি লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়, আর আয়ান রীতির লজ্জামাখা লাখ মুখটি দেখে প্রতিদিন নতুন করে প্রেমে পড়ে। কিছুদিন সকালে খাবারের টেবিলে রীতি আর নিজি সবাইকে খাবার সার্ভ করছিল, তখন মাহির ফোন আসে। রীতি প্রথমে না ধরলেও মায়ের বলাতে ধরল। ফোনে কথা শেষে মা কি বলল? মাহি। রীতি, মা, আসলে মাহিনের জন্মদিন 2 দিন পর, তাই বলল সবাইকে যেতে। আর মা, আর কি? বল মা। রীতি বলল যে যেহেতু আরিয়ান আর নিশানের স্কুল বন্ধ তাই কয়েকদিন সেখানে গিয়ে থাকতে। মা, তাহলে যাও। বিয়ের পর এমনিও যাওনি, যে কদিন ঘুরে আসো। আয়ান, তুইও যা। আয়ান, না মা, ও যাক, আমার এদিকে কাজ আছে, এ কয়দিন আমি জন্মদিনের দিন যাব। রীতি, তাহলে আমরাও পরেই যাই। আয়ান, আমার জন্য তোমরা যাবা না কেন? আজব তো। আমার যাওয়ার সাথে তোমাদের সম্পর্ক কি?
রীতি আয়ানের এভাবে বলায় অনেকটা অবাক হয়। মা, তোমরা আজকেই রওনা দেও। আরিয়ান আর নিশান ও খুব খুশি হবে। রীতিজি মা। কিন্তু রীতির যাওয়ার কোনো ইচ্ছা নেই, কারণ আজকাল আয়ানের অভ্যাস হয়ে গেছে তার। রীতি গেল তার বাবার বাড়িতে। সবাই তাকে দেখে খুব খুশি। সারাদিন জুড়ে বাবা, মা আর মাহিনের সাথে গল্প করল, কিন্তু চোখটা ফোনের দিকেই বেশি ছিল। কিন্তু সেখান থেকে মা, বাবা, ঈশিকা, নিধি, আমান সবাই ফোন দিলও যার ফোনের অপেক্ষায় ছিল তার ফোনই আসল না। রীতি রাতে নিজের রুমে এসে বিছানায় শুল। কিন্তু যে রুমে সে জীবনের এত বছর কাটিয়েছে সে রুমটি আজ পরপর লাগছে। রীতি বারবার এপাশ থেকে ওপাশ হচ্ছে। তার যে আয়ানের বুকে ঘুমানোর অভ্যাস, ঘুম আসবে কিভাবে? রীতি একবার ফোন হাতে নেয়, আবার থুয়ে দেয়। তারপর ভাবে আরিয়ানের সাথে কথা বলানোর বাহানায় কথা বলতে পারবে, তাই মাহিনের রুমে যায়। মাহি, নিশান আর আরিয়ান আজ সারারাত মুভি দেখবে, তাই কেউ ঘুমায়নি। সাথে রাহাতও আছে। রীতি রুমে যেয়ে আরিয়ানকে বলে, রীতি বাবু, তুমি তো আজ আয়ানের সাথে কথা বলনি, ফোন লাগিয়ে দিই। আরিয়ান, না মা, বাবার সাথে তো কথা হয়েছে। রীতি কিভাবে? অবাক হয়ে। আরিয়ান বাবা মামার ফোনে কল দিয়েছিল তখন। রাহাত, তুই কথা বলতে এত ইচ্ছা হলে বলে নে। আরিয়ান তো বললই। রীতি, আমামার কেন ইচ্ছা হবে, আমি তো আরিয়ানের জন্য বলছিলাম। রাহাত, ও আচ্ছা। এমনিও আয়ান বলল ওর নাকি ঘুম ধরছে, তাই এখন হয়তো ঘুমিয়ে গেছে। রীতিও। রীতি রাহে গজগজ করতে করতে রুমে এসে বিছানায় ফোন ফিক্কা মারল। রীতি ইসসস। তার আমার সাথে কথা বলার ইচ্ছা নেই, আমি কেন বলবো? তার আমাকে মনে করবে না, আমি করব কেন? আমাকে ছাড়া ঘুমাবে আর আমি রাত জেগে তার কথা মনে করব নাকি? আসছে। কিন্তু এখন তো ওর বুক ছাড়া ওকে জড়িয়ে না ধরলে ঘুমও আসে না। আচ্ছা, সারাদিনে কি একটিবারও আয়ান আমায় মনে করেনি? নিজে নিজেই বলছে। আর আয়ানের কথা ভেবেই মন খারাপ হয়ে গেল রীতির। সারাটি রাত ঘুমাতে পারিনি সে। শুধু বিছানার এপাশ ওপাশ করছে। সকালে উঠে ফ্রেশ হয়ে আসল বাইরে এসে দেখে মাহি আগে থেকেই নাস্তা বানাচ্ছে, তাই ওকে যেয়ে হ্যাপ করল। মাহি, কিরে, তোর চোখের নিচে কালো কেন? সারারাত ঘুমাসনি? আয়ান, জিজু, ও তো নেই যে সারারাত জাগবি। তাইলে ঘুমাসনি কেন? বলেই মিটি মিটি হাসছে। রীতি, ওই শয়তানটার নাম আমার সামনে নিবি না, রাগ দেখিয়ে। মাহি, কেন গো? রীতি, বলছি না, নিবি না মানে নিবি না। মাহিয়ারে, বলবি তো কি হয়েছে? রীতি, জানিস কালকে থেকে আয়ার পর একটি বার আমার খবর নেয়নি। রাতে নাকি রাহাত ভাইয়াকে ফোন দিয়ে আরিয়ানের সাথে কথা বলেছে, কান্না করে দিল। মাহি, আচ্ছা, তো এ কাহিনী? রীতির পিছনে যেয়ে আমার জানুটা তাহলে শেষমেশ প্রেমে পড়ল। পিছন থেকে রীতিকে জড়িয়ে ধরে, আই এম সো হ্যাপি ফর ইউ জানু। রীতি মাহিকে ছাড়িয়ে পিছনে ফিরে। রীতি, এরকম কিছু না, একবার ভালোবেসে কষ্ট পেয়েছি আর না, বলেই চলে যেতে নেয়। তখনই মাহি রীতির সামনে এসে দাঁড়ায়। মাহি, দেখ রীতি, সব মানুষ এক হয় না। পৃথিবীতে কিছু মানুষ যদি বিশ্বাস ভাঙ্গে, তবে কিছু মানুষ সে বিশ্বাস গড়ে তোলে। আর আমি যতটুকু তোকে জানি আয়ান জিজু তোর ভাঙ্গা বিশ্বাস আর মন দুটোই জোড়া লাগিয়ে দিয়েছে। এখন এটা তোর উপর, তুই কি তোর অতীত নিয়ে সে কষ্টে ভুগবি না জিজুর সাথে নতুন ভবিষ্যৎ গড়বি। একসময় রাফির উপর খুব জিদ উঠত যে ও তোর আইএফই থেকে যে তোকে ভেঙ্গে দিয়েছে। কিন্তু আজ তাকে ধন্যবাদ দিতে মন চাচ্ছে যে তার ছাড়ার কারণে তুই আয়ান জিজুকে পেলি। জিজু তোকে খুব ভালোবাসে রে।
আর হে, তুই যে জিজুকে ভালোবেসে ফেলেছিস তাতে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই। তোর থাকলে তুই নিজের মনের কাছে প্রশ্ন কর যে তোর মন কার, রাফির নাকি আয়ানের। এইবার নিজের ব্রেইন না মন দিয়ে ভাবিস, কারণ ভালোবাসা ব্রেইন না মন দিয়ে হয়। বলে মাহি নাস্তা নিয়ে সেখান থেকে চলে গেল। রীতি আরিয়ানকে নাস্তা খাইয়ে নিজের রুমে এসে বারিন্দায় দাঁড়িয়ে আছে। বারিন্দার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। বৃষ্টি হচ্ছে। বৃষ্টির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আর মাহির কথাগুলো ভাবছে। রীতি মাহি যা বলেছে তা ভুল বলেনি। কিন্তু সত্যি আমি আয়ানকে ভালোবেসে ফেলেছি। কিভাবে বুঝব? আচ্ছা, চোখ দুটি বন্ধ করে দেখব। কিন্তু এটা তো ফিল্মি তারিকা, আসলে কি কাজ করবে? করেই দেখি না। রীতি চোখ বন্ধ করে ফেলল। হালকা হালকা বৃষ্টির পানি তার মুখে এসে পড়ছে। সাথে সাথে তার সে বৃষ্টির দিনে আয়ানের প্রথম কাছে আসাটি মনে পড়ে যায়। আয়ানের প্রথম স্পর্শ। আয়ানের ঠোঁটে তার ঠোঁট মিলিত হওয়া। আয়ানের কাছে জড়িয়ে থাকা। মনে পড়তেই চোখ খুলে লজ্জা পেয়ে গেল। তাহলে সত্যিই আমি আয়ানকে ভালোবাসি। না হলে এ বৃষ্টির মধ্যে রাফির সাথে হাজার স্মৃতি থাকা সত্ত্বেও আয়ানের সাথে সে একটি স্মৃতিই বা মনে পড়বে কেন? আয়ানের সাথে প্রতিটি মুহূর্তে রীতির চোখের সামনে ভাসছে। আর রীতি নিজেই লজ্জা পেয়ে হেসে দিচ্ছে। রীতি ফোন নিল, আয়ানকে ফোন দিয়ে সব বলে দিবে। রীতি না, এখন না, কাল আসুক, কাল সারপ্রাইজ দিব। পরের দিন মাহিনের বার্থডে পার্টি। 12 বছরের হবে, তাই মোটামুটি বড় করেই করছে। পার্টিটা বাড়ির গার্ডেনেই হচ্ছে। রীতির শ্বশুরবাড়ি থেকে সবাই আসছে, কিন্তু আয়ানকে দেখা যাচ্ছে না। কিন্তু রীতির চোখ তো আয়ানকেই খুঁজছে। না পেয়ে লজ্জা নিয়েই মাকে জিজ্ঞাসা করতে হল। রীতি, মা, আয়ান আসেনি? মা, হে, এসেছে তো। কয়েকটা মেয়ে জিজু জিজু করে ওকে নিয়ে গেল। ও যে ওদিকে, আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে। রীতি মা যেখানে বলল সেদিকে যেয়ে যা দেখল তা দেখে তো আয়ানকে খুন করতে মন চাচ্ছে তার। চারদিকে মেয়েরা আর আয়ান মাঝখানে একা ছেলে। আরও সে বসে বসে হাসাহাসি করছে। দেখেই রীতির মাথায় রক্ত উঠে গেল। বেশিরভাগ মেয়েরা প্রতিবেশী আর মাহির রিলেটিভ দেখে কিছু বলতেও পারছে না। রীতি যে আয়ানকে বলল, রীতি, আয়ান আপনি এখানে, আপনাকে কতক্ষণ ধরে খুঁজছি। আয়ান পাত্তা না দিয়ে মেয়েদের সাথেই কথা বলছে। তাদের প্রশংসা করছে। তাদের কত সুন্দর লাগছে। আর মেয়েরাও আয়ানের প্রশংসার পুল বেঁধে দেয়। রীতি অনেকবার ডাকলেও না শোনায়। রীতি রাগে গোজগোজ করতে করতে চলে যায় সেখান থেকে। আয়ানের একটু খারাপ লাগায় সে পিছন থেকে রীতিকে ডাকতে নেয়। সে সময়ই রাহাত কোথা থেকে এসে আয়ানের মুখ চেপে ধরে। মাহি, জিজু প্লানে পানি ফেলার উপায় করতেছ নাকি? আয়ানও কষ্ট পাচ্ছে, মুখটা কালো করে। রাহাত, আরে ভাই, তাহলেই তো বুঝবে যে কত ভালোবাসে তোমাকে। তাই বলে তো এত প্ল্যান। ওকে এখানে আনানো, তোমার ফোন না দেওয়া, ওর কথা না বলা, আজ ওকে জেলাস করানো।
সবগুলো কি পানিতে ঢালবা নাকি? এতদিন তুমি যে কষ্ট পাইছো আর আমাকে দিয়ে যে কষ্ট করাইছো, দুইটারই ফল আজকে পাবা। মাহি তুমি কি কষ্ট করলা? রাহাতকে উদ্দেশ্য করে। রাহাত ইনি 2 মিনিট পর পর যে আমাকে কল দিয়ে রীতির কথা জিজ্ঞাস করত। ফোনে ভিডিও অন করে ইনাকে রীতিকে দেখানো। ইনি জানি রীতির সাথে কথা না বলে তা নিয়ে সারাদিন উনাকে বুঝানো কি তোমার কষ্ট মনে হয় না? এরকম আরো কয়দিন চললে তো আমার পাবনায় ভর্তি হতে হতো। আয়ান তখন রীতির কাছে না গেলেও বারবার চোখ রীতিকেই খুঁজছে। না পেয়ে খুব ভয় পাচ্ছে ওর। রাহাত 1 ঘন্টা পর আয়ানের অবস্থা দেখে যাইতে দেয়। আয়ান পাগলের মতো রীতিকে খুঁজছে, কিন্তু পাচ্ছে না। শেষমেশ রীতির রুমে গিয়ে পেল। রীতি অন্যদিক ফিরে চুল আছড়াচ্ছিল। আয়ান ওফ শেষমেশ তোমায় পেলাম, খুঁজতে খুঁজতে হাঁপিয়ে গেছে। রীতি আয়ানের দিকে ফিরতেই আয়ান হা। রীতিকে দেখে নিজেকে সামলাতে না পেরে ব্যালেন্স হারিয়ে পড়ে যেতে নিলেই দেয়াল ধরে ফেলে। রীতি আয়ানকে এভাবে দেখে মুখে হাত দিয়ে হাসছে। আয়ানের এই অবস্থা কেন তাই তো? সে যে আজ এক পরীকে দেখছে। রীতি লাল সিঁদুর কালারের শাড়ি পরেছে। এর মধ্যে হালকা আই মেকআপে গাঢ় কাজল, লাল সিঁদুর কালারের লিপস্টিক, হালকা মেকআপ, 2 হাত ভরা চুড়ি, পায়ে নূপুর, কানের দুল। আজ অপসরীও ওকে দেখলেও লজ্জা পাবে। আয়ান কিভাবে ঠিক থাকে ওকে দেখলে? আয়ান হা করে তাকিয়ে আছে। চোখে পলকও পড়ছে না তার। আজ প্রথম আয়ান রীতিকে সাজুগুজু দেখেছে। বিয়ের দিনও রীতি সাজেনি দেখে চোখ সরাতে পারছে না আয়ান। আয়ানের ঘোর ভাঙ্গে রীতির নূপুরের আওয়াজে। নূপুর আয়ানের পাশ কাটিয়ে দরজার দিকে যেতে নিলে আয়ান রীতির হাত ধরে ফেলে আর রীতিকে হালকা টান দিয়ে আয়ানের সামনে নিয়ে আসে। আয়ান কই যাচ্ছ? রীতি পার্টিতে আর কই? আয়ান ওখালে সব ছেলেদের হার্ট অ্যাটাক দিবা নাকি? রীতি তো আপনার জ্বলছে কেন? জানোই মেয়েদের কাছে আমায় দেখে ছেলেরা হার্ট অ্যাটাক খেলে, আপনার কি হাত ছাড়িয়ে? আয়ানও হে তখন কি জানো বলছিলে? রীতি কখন বুঝেও না বুঝার ভান করে। আয়ান যখন আমার শালীদের সাথে কথা বলছিলাম। রীতিও তখন তো কিছু বলার ছিল। আয়ান আর তা কি? রীতি একটি উঁচু হয়ে আয়ানের কানের কাছে গিয়ে আস্তে করে বলে, রীতি আই ওভার ইউ। আয়ান অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। রীতি আয়ানের কানে কথাটি বলার পর হালকা করে এক ফু দিল আর আয়ান পুরা বরফ হয়ে গেল। রীতি মুচকি একটা হাসি দিয়ে কান থেকে নিচে নেমে গলায় শার্টের কলারের একটি উপরে চুমু দিল, সাথে সাথে আয়ান কেঁপে উঠল। রীতি আয়ান থেকে একটু দূর সরে আসলে আয়ান গলায় যেখানে চুমু দিয়েছিল সেখানে হাত দিয়ে রীতি দিকে অবাকভাবে তাকিয়ে থাকে। রীতি এটা তখন বলতাম, এখন না। মুখ ভেঙচি মেরে দরজার কাছে গিয়ে দরজা খুলতে নেয়, তখনই আয়ান পিছন থেকে এসে দরজা লক করে দেয়। আয়ান কোথাও যেতে দিচ্ছি না। রীতি আয়ানের নিঃশ্বাস অনুভব করছে, কারণ রীতি ঠিক একদম পিছনেই আয়ান। রীতি কেন? আয়ান যা করেছে তার শাস্তি পেতে হবে, তাই। বলা মাত্রই রীতির চুলে মুখ গুজিয়ে ফেলল।
রীতির চুলের ঘ্রাণ নিতে বড় নিঃশ্বাস নিচ্ছে আর নিঃশ্বাস ছাড়াটা রীতির কাঁধে যেয়ে লাগছে। রীতি যেন ঘোরে চলে যাচ্ছে। তার নিঃশ্বাস ভারী হয়ে আসছে। আয়ান মুখটা একটু উঠিয়ে রীতির সব চুল এক সাইডে সরিয়ে দিয়ে ঘাড়ে একটি চুমু খায়। রীতির শরীরে যেন বিদ্যুৎ দৌড়াচ্ছে। রীতি সাথে সাথে পিছনে ফিরেই আয়ানকে জড়িয়ে ধরে পিঠের শার্ট টাকরে ধরে। আয়ান রীতিকে আরো নিজের সাথে মিশিয়ে তার গলায় ও ঘাড়ে একটার পর একটা চুমু খেতে থাকে। তারপর রীতিকে কোলে তুলে বিছানায় নিয়ে শুয়ায় দেয়। রীতিকে শুয়ে রীতির পায় কাছে যেয়ে নুপুর খুলে পায়ে একটু চুমু দেয়। তারপর আস্তে আস্তে উপরে উঠে শাড়ির আঁচল সরিয়ে পেটে আরেকটি চুমু দেয়। রীতি সাথেই বিছানার চাদরটি আঁকড়ে ধরে। আয়ান রীতির উপরে উঠে গলায় কয়েকটি চুমু দিতেই রীতি চাদরটি আরো জোরে আঁকড়ে ধরে। আয়ান রীতির হাতটি চাদর থেকে ছাড়িয়ে নিজের মুঠোয় নেয়। আর রীতির কপালে একটি চুমু দিতেই চোখ বন্ধ করে ফেলে। আর রীতির কাপা ঠোঁটটি নিজের অধীনে করে ফেলে। রীতির ঠোঁটের স্বাদে নিজেকে বিলীন করে ফেলে। দুজনে সারারাত ভালোবাসার সাগরে ভাসতে থাকে। সকালে আগের মতোই রীতি আয়ানের বুকে জড়িয়ে ঘুমুচ্ছে। আয়ান আজও তাড়াতাড়ি উঠে তার ময়ূরীকে ঘুমে জড়ানো মায়াবী চেহারা উপভোগ করছে। হঠাৎ আরও কাছে গিয়ে মাথায় একটি ভালোবাসার পরশ এঁকে দিল। রীতির হালকা হালকা করে ঘুম ভেঙে যায়। সে আস্তে আস্তে চোখ খুলে। চোখ খুলে দেখে আয়ান রীতির দিকে তাকিয়ে আছে। আয়ান রীতিরকে দেখে একটি চোখ টিপ মারল। রীতি একটি লজ্জা মাখা হাসি দিয়ে আয়ানের বুকে লুকিয়ে গেল। আর আয়ানও তার স্বপ্নপরীকে তার বুকের মধ্যে লুকিয়ে ফেলে। রীতি যাবে না বাইরে, বুকে জড়িয়ে থাকা অবস্থাতেই। আয়ান না, আরো শক্ত করে জড়িয়ে। রীতি সবাই হয়তো চিন্তা করছে কাল রাতও পার্টিতে ছিলাম না। আয়ান ডোন্ট ওয়ারি জ্যান। রাহাত ভাইয়া আর মাহি ভাবি সব সামলিয়ে নিবে। রীতি মানে আয়ানের বুক থেকে মাথা উঠিয়ে অবাক হয়ে জিজ্ঞাসা করল। আয়ান একটু হেসে রীতিকে তাদের প্ল্যান সব খুলে বলল। রীতি শয়তান, ফাজিল, ইডিয়েট, স্টুপিড কেউ এরকম করে নাকি? আয়ানের বুকে কিল ঘুষি মারতে মারতে। আয়ান রীতি যে বুকে ঘুষি মারছিল তখন হাত ধরে ফেলে। আর কোমর টেলে কাছে টেনে নিয়ে আসে। আয়ান প্ল্যান না করলে কি ভালোবাসা বুঝতে নাকি? বলেই রীতির কাঁধে একটি চুমু দেয় আর রীতি শিহরিত হয়ে ওঠে। আয়ান রীতির পুরো পিঠে হাত বুলাতে থাকে, রীতির ঠোঁটের স্বাদ নিতে ব্যস্ত হয়ে পড়ে। রীতিও আয়ানের চুলে হাত দিয়ে চুলে হাত বুলাতে থাকে। তারপর আর বলা যাবে না। রুম থেকে বের হয়ে দেখে মা বাবা আর রাহাত চা খাচ্ছে। আর বাচ্চারা পাশেই খেলছে। বাবা, আরে আয়ান বাবা, তুমি এত সকালে উঠলা? ঘুম ঠিক মতো হয়েছে তো? আয়ান, জি বাবা। বাবা, কাল রাত কোথায় ছিলা পেলাম না যে? আয়ান রীতির দিকে তাকালো, আবার রাহাতের দিকে তাকালো। রাহাত মুখ চেপে হাসছে। মাহিন, হে ফুপ্পি, তুমিও তো ছিলে না। জানো আমি তোমাকে ছাড়া কেক কাটতে চাইনি, বাবা জোর করে কাটিয়েছে। রীতি লজ্জা পেয়ে এদিক ওদিক তাকাচ্ছে। কি বলবে বুঝছে না। মাহি, নাস্তা রেডি, সবাই এখানে এসো। রীতি একটা স্বস্তির নিঃশ্বাস নিল।
সবাই নাস্তার টেবিলে গেল। সবাই নাস্তা শেষে চলে গেল, শুধু রাহাত, মাহি, রীতি আর আয়ান থাকল। রীতি যে মাহিকে জড়িয়ে ধরল। রীতি, ইউ আর মাই লাইফ সেভার জানু। উম্মা, গালে একটা কিস দিয়ে। আয়ান, মাহি ভাবি আপনি দেখি আমার সতীন হয়ে গেলেন, মুখ বাঁকা করে। আমি চাইলেও পাই না আর আপনি আমনি আমনি পাইতেছেন। এটা ঠিক না। রাহাত, আমি এত বছর সহ্য করছি, আপনি তো মাত্র নতুন। ওদের কথা শুনে রীতি আর মাহি হাসতেছে। কারো ইচ্ছা না থাকলেও আরিয়ান আর নিশানের স্কুল খোলা, তাই তাদের বিকালে চলে আসতে হইল। আস্তে আস্তে 3 মাস চলে গেল। এ 3 মাসে আয়ান আর রীতির ভালোবাসা একটুও কমেনি, বরং কয়েকগুণ বেড়ে গেছে। আজ ঈশিকার হলুদ। সবাই হলুদের কাজে ব্যস্ত। কিছুক্ষণের মধ্যে ফাংশন শুরু হবে। ঈশিকা আর নিধি পার্লারে গেলেও রীতির কাজের জন্য যাওয়া হয়নি, তাই রীতি নিজের রুমেই রেডি হচ্ছিল। আয়নার সামনে দাঁড়িয়ে কানের দুল পড়ছিল, তখনই আয়ান এসে পিছন থেকে রীতিকে জড়িয়ে ধরে। রীতি আয়নার দিক তাকিয়ে আয়ানের সাথে কথা বলে। রীতি, আরে কি করছো? আয়ান, রোমাঞ্চ করছি। রীতি, আচ্ছা, আপনার বোনের যে আজ হলুদ তা খেয়াল আছে? কই ছিলেন এতক্ষণ? আয়ান, এখন আমার বউ সবার খেয়াল রাখতে যেয়ে নিজে কিছু করে না, তাইলে তো তার খেয়াল আমারই করতে হবে। রীতি, মানে? আয়ান, মানে ঘরে বিয়ে, সবাই এত সেজেগুজে আসছে আর তুমি এটা কি পরছ? রীতিকে ঘুরে। রীতি, এটাতে সমস্যা কি? নিজের দিকে তাকিয়ে। আয়ান, সমস্যা আছে। আমার বউকে সবার থেকে সুন্দর লাগতে হবে। হাতে একটি বক্স দেয়। রীতি, এত বড় বক্স, এখানে কি আছে? এখানে কি আছে? আয়ান খুলে দেখেন, ম্যাডাম। রীতি বক্সটি খুলে হা হয়ে যায়। বক্সে একটি মিষ্টি পিঙ্কের মধ্যে গোল্ডেন বর্ডারের একটি লেহেঙ্গা, এক জোড়া হিল গোল্ডেন কালারের স্যান্ডেল, আর একটি বক্সে ড্রেসের সাথে ম্যাচিং করে অনেকগুলো জুয়েলারি আর অনেকগুলো মেকআপের জিনিস। রীতি অবাক হয়ে এসব কিছু বলতে যাবে, মুখ তুলে দেখে আয়ান নেই সামনে। আয়ান পিছন থেকে এসে চুলে কিছু মিষ্টি কালারের গোলাপ লাগিয়ে রীতির ঘাড়ে একটি চুমু দেয় আর আবার জড়িয়ে ধরে। আয়ান, আজকে এটা পরে আসবা? রীতি, আচ্ছা, ওদিন মাহিনের জন্মদিনে আমাকে সেজে বের হতে দেননি, ছেলেরা দেখবে বলে। আজ আপনার জ্বলবে না। আয়ান, জি না, জ্বলবে না, কারণ আজ তাদের জ্বলাবো। রীতি, মানে? আয়ানের দিকে ঘুরে। আয়ান, মানে MRS ওয়াইফ, কোমর টান দিয়ে কাছে এনে। আজ সবাইকে দেখাবো যে আমার এত সুন্দর বউ আছে আর সবাইকে জ্বলাবো। হি হি। রীতি, তোমার কথা আমার মাথার উপর দিক দিয়ে গেছে। আয়ান, আরে তোমার এত মাথা খাটানো লাগবে না গো জান। তুমি শুধু রেডি হয়ে আসো। রীতি মাথা নাড়িয়ে সম্মতি জানালো। আয়ান রীতির কপালে একটি চুমু দিয়ে হাসি দিয়ে সেখান থেকে চলে গেল। ছেলেপক্ষ থেকে সবাই এসে পড়েছে। সবাই আয়ানকে জিজ্ঞাসা করছে, রীতি কোথায়? আয়ান সবাইকে ওর দিতে দিতে ক্লান্ত হয়ে পড়েছে। আয়ান মাহি আর রাহাতের সাথে কথা বলছিল, তখন পুরাই হা। চোখ বড় বড় করে তাকিয়ে আছে। আসলে শুধু আয়ান না, সেখানে সবাই হা হয়েই তাকিয়েছিল।
আজ অনেকে কত বছর পর রীতিকে সাজা দেখল। আর অনেকে প্রথম। এত সুন্দর লাগছে রীতিকে যে অপ্সরীরাও হার মানতে বাধ্য। কেউ চোখ ফিরাতে পারছে না। রীতি সে লেগেঙ্গার সাথে সাইড পাফ করে খোপায় আয়ানের দেওয়া ফুলগুলো লাগিয়েছে। হালকা মেকআপের সাথে মিষ্টি গোলাপি আই মেকআপ, গোলাপি গালগুলো আর মিষ্টি গোলাপি লিপস্টিক। এক কথায় অসাধারণ লাগছে আজ রীতিকে। সবাই ওর দিকে না তাকিয়ে যাবে কই, কিন্তু যার দিকে তাকিয়ে আছে তারই খেয়াল নেই। লেহেঙ্গার নিচ স্যান্ডেলের সাথে বেজে যাওয়ায় তা ঠিক করতে সে ব্যস্ত, তাই আশেপাশে তার কোনো খেয়ালই নেই। আয়ান তা দেখে রীতির সামনে যে এক হাঁটু গেড়ে বসে যায়। রীতি অবাক হয়ে উঠতে বলে, কিন্তু কে শুনে কার কথা। আয়ান রীতির লেহেঙ্গার বেজে থাকা অংশ ঠিক করে দেয়। আর উঠো দাঁড়ায়। রীতি কি করছিলে, মানুষ কি বলবে? আয়ান বউ আমার যা ইচ্ছা করব, মানুষ যা বলার বলবে, আমার কি? রীতি পাগল একটা। আয়ান হমামার ময়ূরীর জন্য পাগল। আর রীতির কানের কাছে গিয়ে আজ দেখে আরো বেশি পাগল হয়ে যাচ্ছি। ভাবছি আমরা আবার বিয়ে করলে মন্দ হয় না। রীতি লজ্জা মাখা একটি হাসি দিল। তখন রাহাত একটি ছবি তুলে নিল। ফ্ল্যাশে দুজনের খেয়াল আসে যে সবাই তাদের দিকে তাকানো। রীতি লজ্জা পেয়ে সেখান থেকে মাহির কাছে চলে যায়। এদিকে রাফি এগুলো দেখে রেগে লাল হয়ে যায়। প্রথমে যখন এইটি আসে তখন সবার মতো রাফিও রীতির থেকে চোখ সরাতে পারে না। কিন্তু যখন দেখে আয়ান রীতির কাছে যে ওর লেহেঙ্গা ঠিক করে দেয় আর এত কাছাকাছি এসে কথা বলে, তখন রাফি চোখ মুখ লাল হয়ে যায়। হলুদের অনুষ্ঠানে সবাই এক এক করে নাচছে, কিন্তু আয়ানের তার দিকে কোনো খেয়ালই নেই। সে শুধু তার ময়ূরীকে দেখে মন ভরছে। সবাই এ নিয়ে আয়ানের সাথে অনেক মজাও করছে। রীতিও কিছুক্ষণ পরপর লুকিয়ে লুকিয়ে আয়ানের দিকে তাকাচ্ছে, আর চোখাচোখি হলে আয়ান রীতির দিকে তাকিয়ে চোখ টিপ মারছে, না হলে বিভিন্ন ইশারা দিচ্ছে। আর রীতি হাসি দিয়ে যাচ্ছে। আয়ান রীতির থেকে চোখ সরানোর পর দেখে অনেক ছেলেই রীতির দিকে তাকিয়ে আছে। আয়ানের তো মাথা গরম হয়ে যায় তখন। আয়ান ডিজে এর কাছে যেয়ে একটি গানের নাম বলে গানটি ছাড়তে। ডিজে কথা অনুযায়ী গানটি ছাড়ে। দুপাট্টা তেরা নো রাঙ্গা হাইনি মেরা দিল মাঙ্গা। শুনে নিয়েন কিন্তু। আয়ান রীতিকে টেনে হলের মাঝখানে এনে ডান্স শুরু করল। রীতি প্রথমে লজ্জা পেয়ে যেতে চাইলেও আয়ান যেতে দেয়নি। তারপর রীতিও আয়ানের সাথে ডান্স করল। ওদেরকে যেমন একেরকে অপরের সাথে মানাচ্ছিল, তেমনি ডান্সের তাল ও পারফেক্ট ছিল। সবাই হাততালি দিল আর বলল, দুইজনের ডান্স বেস্ট ছিল। এদিক দিয়ে রাফি ওদের দেখে রাগ কন্ট্রোল করতে না পেরে সেখান থেকে চলে গেল। এ ব্যাপারটি কারো চোখে না বাজলেও আয়েশার চোখে ঠিকই বাজল। রাফি যে রীতির দিকে তাকায় ছিল তাও আয়েশার চোখে এড়ায়নি। কিন্তু আয়েশা সবার সামনে রাফিকে কিছু না বললেও রীতির সাথে কিছু একটা করার প্ল্যান ঠিকই করে। অন্যদিকে আয়ান আর রীতি ডান্স শেষে আসলে রীতির সামনে একজন এসে দাঁড়ায়। সে যে তার চিরন্তন চেনা এক মানুষ। রীতি মা বলেই তাকে জড়িয়ে ধরে। আয়ান বুঝে যায় যে তিনি রাফির মা। রীতি প্রায়ই আয়ানের সাথে তাকে নিয়ে কথা বলত। রাফির মাও রীতিকে জড়িয়ে কান্না করে দিল। তারপর রীতি তাকে ছেড়ে। রীতি কেমন আছো মা, কান্না করতে করতে
রাফির মা, ভালো মা, তুই কেমন আছিস? আমাকে ভুলে গেছিস? যে ভুল আমার ছেলে করেছে তার শাস্তি আমাকেও দিচ্ছিস? রীতি, না মা, কি বলছো? তোমাকে আমি ভুলতে পারি? তুমি কখনোই আমাকে আপন মার থেকে কম আদর করনি। আর দেখ, সবার একটি বা দুটি মা থাকে, আমার তিনটি মা। মুখ ভরা হাসি নিয়ে রাফির মাহেরে মা, জানিস তোকে খুব মিস করি। একটা মেয়ের কত শখ ছিল আগে, পূরণ হয়নি। তারপর তোকে পেয়ে ভাবলাম আমার শখ আল্লাহ পূরণ করেছে। কিন্তু মুখ মলিন হয়ে গেল। যাই হোক, তুই এখন খুশি তো? রীতি, হ্যাঁ মা, আমি খুব খুশিতে আছি। রাফির মা, আর তুমি ওর স্বামী, তাই না? আয়ানকে উদ্দেশ্য করে একটি হাসি দিয়ে। আয়ান জি। আর হে কে বলেছে আপনি আপনার মেয়েকে হারিয়েছেন? রীতি, সবসময় আপনার মেয়ে থাকবে। আপনি যখন চান তখন দেখা করবেন ওর সাথে। আর আমি আপনার জামাইবাবু। হি হি। রাফির মা, যাক, একসময় নিজেকে অপরাধী মনে হতো যে আমি তোর জন্যে কিছু করতে পারলাম না। তুই যে ভেঙ্গে গেছিস, তোর জীবন এলোমেলো হওয়ার আরেকটি কারণ আমি, কারণ 4 বছর আগে তোর জন্য কিছুই করতে পারিনি। কিন্তু আজ সব অপরাধবোধ শেষ হয়ে গেল। আসার পর দেখলাম তোর বর তোকে কত ভালোবাসে। কারো কথায় কান না দিয়ে তোকে সাপোর্ট করে। তখন লেহেঙ্গা ঠিক করা, তোর দিকে তাকিয়ে থাকা, তোদের নাচ, সব মিলিয়ে তোদের জুটি পারফেক্ট। বাবা, আমার মেয়ের খেয়াল রাখবা তো? আয়ানকে উদ্দেশ্যে করে। আয়ান নিজের জীবনের খেয়াল না রাখলে বাঁচব কি করে? রীতির দিকে তাকিয়ে। চিন্তা করবেন না আন্টি, সারা জীবন আপনার মেয়েকে আলগে রাখব। নিজের জীবন থেকেও বেশি ওকে ভালোবাসব। রাফির মায়ের হাত ধরে তার দিকে তাকিয়ে। রাফির মা আয়ানের হাতে রীতির হাত দিয়ে দুইজনকে জড়িয়ে ধরল। রাফি এতক্ষণ এসব একটি দুই থেকেই দেখছিল। পিলারের পাশে দাঁড়িয়ে এসব দেখে তার এতই রাগ উঠছিল যে তারকাটার সাথে হাত লেগে যে তার রকত পড়ছে সেদিকে তার কোনো খেয়ালই নেই। তারপর রাফির মা তাদের ছেড়ে চলে গেল। আর রীতি আর আয়ান তাদের পরিবারের কাছে গিয়ে গল্পে জুড়ে গেল। এরপরের দিন ছেলে পক্ষ থেকে হলুদ হলো, কিন্তু রীতির একটু অসুস্থ হওয়ার কারণে সে হলুদে যেতে পারেনি। যদিও যাওয়ার খুব ইচ্ছা ছিল আর বলছিল, তারপরও কেউ ওকে অসুস্থ অবস্থায় নেওয়ার জন্য রাজি হয়নি। আর আয়ান রীতিকে অসুস্থ একা রেখে কিভাবে যায়? তাই আয়ান ও যায়নি। অনেক বলা সত্ত্বেও রীতি ডক্টরের কাছে যেতে রাজি হয়নি। এতটুকু অসুস্থতার জন্য ডাক্তারের কাছে যাওয়া ওর রীতির অসহ্য লাগছিল।
তাই আয়ান চেয়েও নিতে পারেনি। সারাক্ষণ রীতির সেবা করল। রীতির ভালো না লাগায় ওকে ছাদে নিয়ে গেল আর ইশিকাকেও ডাকল। আয়ান, রীতি আর আয়ান বসে ছাদে গল্প করছিল। ইশিকার পরের দিন বিয়ে হওয়ায় ও তাড়াতাড়ি যেয়ে ঘুমিয়ে পড়ে। আর রীতি আয়ানের বুকে মাথা রেখে দোলনায় ঝুলে। কথা বলতে বলতে কখন চোখ লেগে আসে নিজেও জানে না। আয়ান রীতির কপালে একটি চুমু দিয়ে ওকে কোলে করে নিচে নিয়ে যায়। পরের দিন বিয়ের কাজে লেগে যায়। বিয়ের দিন সবকিছু প্রায় ভালো মতোই সম্পন্ন হয়। কিন্তু অনেক মহিলাই আয়ানকে রীতির পিছনে ঘুরতে দেখে আর তার খেয়াল রাখতে দেখে বাজে কথা বলে। অবশ্য তার কারণটা আয়েশাই। প্রায় সব মহিলারা যখন একসাথে তখন রীতির ব্যাপারে খুব খারাপ কথা বলে। বিশেষ করে আয়েশা। আরিয়ান তাদের কথা শুনে নেয় তাই বলে, আরিয়ান, এই ডাইনি আন্টিরা আমার আম্মু ব্যাপারে খারাপ কিছু বলবেন না। একটি মহিলা মা না বল শত মা। আয়েশা, এই ছেলে ভাষা শিখনি, বেয়াদব। আরিয়ান, আমার মার ব্যাপারে কিছু বললে আমি সহ্য করব নাকি? আর আপনাকে বলছি দেখে বেয়াদব বলছেন, আর আপনারা যে আমার মাকে নিয়ে কথা বলছেন, আপনাদের কি বলবেন? আয়েশা ঠাসস করে আরিয়ানকে একটি থাপ্পড় দিল। অনেকটা জোরে দেওয়ায় আরিয়ান জোরে কান্না করে দেয়। আরিয়ানের কান্না শুনে সবাই এসে সেখানে উপস্থিত হল। ইশিকা ও নীল, ইশিকার বর, স্টেজ থেকে সেখানে গেল। আয়ান আর রীতি আরিয়ানের সামনে হাঁটু গেড়ে বসে জিজ্ঞাসা করছে যে ও কাঁদছে কেন। রীতি আরিয়ানের গাল থেকে হাত সরিয়ে দেখে ওর গালে থাপ্পড়ের দাগ বসে আছে। রীতি, বাবু, এরকম কে করেছে? থাপ্পড় দিয়েছে কে তোমায়? আরিয়ান, আম্মু জানে আন্টিরা তোমার ব্যাপারে খারাপ খারাপ কথা বলছিল, আমি মানা করছি, তারপর এই ডাইনি আন্টিটা আমায় থাপ্পড় মেরেছে। কান্না করতে করতে রীতি, এসবো এর মানে কি? দাঁড়িয়ে কয়েকটি মানুষের কথা নাটক করা লাগবে না। মনে হয় আপন নিজের গর্ভের ছেলে যে এরকম নাটক করছো। আরে কিরকম মেয়েকে বলছেন? প্রথম বিয়ে ভাঙ্গার পরে আবার বিয়ে করলো, এখন আবার অন্য স্বামীকে পিছন পিছন ঘুরাচ্ছে। হে, আমরা তো এক স্বামীকে পিছনে ঘুরাতে পারলাম না, আর তুমি দ্বিতীয় বিয়ে হয়েও ঘুরাও? বাবা, আসলেও কি চরিত্রহীনা কাজ করেছে যে স্বামী তাকে ছেড়ে গেল। এর উপরে মা হতে পারবে না। আল্লাহ কোনো পাপের ফলই দিয়েছে। হে, না হলে বিয়ে ভাঙ্গার পর এভাবে সেজে আসে মানুষ যে অন্য পুরুষরা তাকায় থাকবে। আয়েশা, আসলে এরকম মেয়েরাই সমাজের নাম খারাপ করে। এসব শুনে দুই পরিবারের সবার মাথা খারাপ হয়ে গেল। নিধি আর মাহি তো মহিলাদের থাপ্পড় দিতে এগিয়েছিল, কিন্তু বিয়ে বাড়ি দেখে আমান থামায় দেয়। আর আজ আয়ানি না রাফিও তাদের চুপ করাতে আগায় আর কিছু বলতে চায়, কিন্তু আজ যে বলার সেই তাদের চুপ করাল। রীতি, আচ্ছা তাই নাকি? তাহলে আপনাদের হিসেবে যাদের বিয়ে একবার ভাঙল তাদের একঘরোয়া হয়ে থাকা উচিত, তাই তো? আর আমার মনে হয় আপনাদের এ যুগে না জন্মে আদি যুগে জন্ম নিলে ভালো হতো। আর বিয়ে ভাঙলে সবসময় মেয়েদেরই কেন দোষ থাকবে? আর দোষ জারি থাকুক, মেয়েরাই কেন সইবে? এই আমাদের সমাজের আধুনিকতা। বাহ, রেপ হলে মেয়েদের দোষ, তারা এসব ড্রেস পরে দেখে রেপ হয়। কই বোরকা পরলেও যে ছেলেদের নজর এড়ায় না কেন? সংসারে অশান্তি হলে মেয়েদের দোষ, সে সংসার সামলায়নি কেন? আর বিয়ে ভাঙলেও মেয়েদেরই দোষ। বিয়ে কেন ভাঙল তা কেউ জানতে চাবে না, কারণ মেয়ের দোষ বের করতে তার বাধা পড়ে যাবে, তাই না? আর আপনারাও তো মহিলা, একজন নারী হয়ে অন্য নারীর ব্যাপারে এসব বলতে কি একটুও দ্বিধা করে না? যদি ভবিষ্যতে আপনাদের সাথে এরকম হয় তখন
অভিশাপ দিচ্ছি না, কিন্তু কারো কষ্টের সময় তাকে আরো কষ্ট দেওয়া বন্ধ করুন। কারণ মনের কষ্ট মুখের অভিশাপ থেকেও বেশি ক্ষতিকর। আর বাচ্চা না হওয়া যদি পাপের ফল হয়, তাহলে কত অপরাধীরা গর্ভবতী কিভাবে হয়? আর শুধু গর্ভে ধারণ করলেই মা হয় না, মা হওয়ার জন্য মমতা লাগে। আর আমার ছেলের জন্য যথেষ্ট মমতা আছে। আর যদি আজ আমার নিজের বাচ্চাও হতো, তবে আরিয়ানই আমার প্রথম সন্তান হতো। আর কে বলল শত মা ভালোবাসতে জানে না? হয়তো অনেকে আসলেই ভালোবাসে না, কিন্তু যারা তাদের ভালোবাসে আপনাদের মহিলাদের কথা শুনে তারাও তাদের ভালোবাসা ভুলে যায়। সন্তানকে ভালোবাসতে মন লাগে আর মমতা লাগে। আর কি বললেন, আমি সেজেগুজে অন্য পুরুষদের দেখাচ্ছি তাই না? আমি সেজেছি আমার জন্য আর আমার স্বামীর জন্য, অন্য কারো জন্য নয়। তারা তাকালে তাদের চোখ বন্ধ করুন। আমি তাদের জন্য কেন নিজেকে পাল্টাবো যেখানে আমি কিছু খারাপ করিনি? আর আপনি যে আমাকে বলছেন আপনি কি সাজেননি? আর আপনাদের কি বলছি, আমিও তো আগে আপনাদের মতোই ভাবতাম যে আমার বিয়ে ভেঙে গেছে, তাই আমার হয়তো আর হাসি খুশি থাকার অধিকার নেই, কাউকে আবার ভালোবাসার অধিকার নেই, আবার আগের মতো কারো সাথে মিশার অধিকার নেই। কিন্তু না, আমার অধিকার আছে, কারণ আমার জীবন এখনো বাকি আছে। আর কত মানুষ আছে যারা আমাকে এখনো ভালোবাসে। আর যদি আমি আসলেও কোনো পাপ করে থাকি, তাহলে আল্লাহ কখনো আমাকে আজ এত সুখ দিত না। জানেন, আজ আমি আমার প্রত্যক্ত স্বামীকে মন থেকে ধন্যবাদ দিতে চাই, কারণ সে যদি আমায় সেদিন না ছাড়ত, তবে আজ এত সুখ আমার ভাগ্যে জুটত না। কয়েকটি বছরের কষ্টের বিনিময়ে যে আল্লাহ এত বছরের সুখ লিখে রেখেছে তা আমার জানা ছিল না। সেদিন ডিভোর্সের এর পর ভেবেছিলাম হয়তো আমার জীবন এখানেই শেষ, কিন্তু ভুলে গিয়েছিলাম খারাপ কিছু হলেই যে জীবন শেষ হবে তা নয়, হয়তো আরো ভালো কিছু আমার জন্য অপেক্ষায় আছে। আর জানেন, রাফির সাথে বিয়ে হয়ে একটি জিনিস ভালো হয়েছে, আমি একটি মা পেয়েছি। রাফির মার দিকে তাকিয়ে। আর পাপের ফল যদি হয়, তাহলে আমার নিজেকে এত সুখী মনে হয় কেন? আল্লাহ আমায় একটি বা দুটি নয়, তিনটি মা দিয়েছে, নিজের মা আর শাশুড়ি মা দিকে তাকিয়ে। দুটি বাবা দিল, একজন অন্যজন থেকে বেশি আদর করে, নিজের বাবা আর শ্বশুর বাবার দিকে তাকিয়ে। একটি ভাই বিয়ের আগে আর অন্য ভাই পরে সবসময় রক্ষা করে, আমান আর রাহাতের দিকে তাকিয়ে। একটি বড় বোনের মতো ভাবি যে সবসময় এত কেয়ার করে, নিধির দিকে তাকিয়ে। একটি ছোট বোন যে সবসময় মন ভালো করার দায়িত্ব নেয়, ইশিকার দিকে তাকিয়ে। আর একটি না, তিনটি ছেলে আছে আমার, যারা সবসময় আমার মন জুড়ে রাখে, আরিয়ান, নিশান আর মাহিনের দিকে তাকিয়ে। আর এরকম সারা জীবনের সাথী আমার ভাবি, বান্ধবী যাই বলি, যে সব দুঃখে কষ্টে আমার সাথে ছিল। জীবনের প্রতিটি ধাপে কখনো আমার পাশ ছাড়েনি, আমার জানু, মাহির দিকে তাকিয়ে। আর সবচেয়ে বেশি যে আমাকে তার জীবন থেকেও বেশি আলগে রেখেছে, যে আমায় আবার নিজের জীবন ফিরিয়ে দিয়েছে, আমায় আবার বিশ্বাস করা, ভালোবাসা শিখিয়েছে, যার জন্য আজ এত সুখ পেয়েছি। আমার জীবনের প্রতিটি কষ্টের দাহ সে তার ভালোবাসা দিয়ে মুছে দিয়েছে। এক কথায় যে আবার আমায় জীবন দিয়েছে, আমার স্বামী আয়ানের দিকে তাকিয়ে। রীতি সবার দিকে তাকিয়ে বলার পর সবাই একটি মুচকি হাসি দেয়। তাদের ভয় খারাপ লাগাটা নিমিষেই দূর হয়ে যায়। শুনুন, আমি বলছি না যে শুধু মেয়েদের উপরই এসব হয়, ছেলেদেরও অনেক কিছু সহ্য করা লাগে। কিন্তু যা সত্যি, আমরা যতই সমানতার কথা বলি, আমাদের সমাজের কিছু লোক আজও সব দোষ মেয়েদেরই দেয়। কিন্তু এছাড়াও এরকম লোক আছে যারা সত্যি যাচাই করে কথা বলে, কারো জীবনে দখল দেয় না, সমাজকে উন্নতি করার চেষ্টা করে, তাদের মধ্যে একজন হন
সবাই মাথা নিচু করে আছে, তারা হয়তো তাদের ভুল বুঝতে পারল। রীতি আর আয়েশা, তুমি আমায় চরিত্রহীন বলছ। আয়েশা, যা সত্যি তাই বলছি। সবার সামনে স্বামীর সাথে এত ঘষাঘষির কি দরকার? রীতি একটু হেসে, আচ্ছা, নিজের স্বামীর সাথেই করেছি। আমরা বিয়ের পবিত্র বন্ধনে আবদ্ধ। তোমার মতো কোনো অপবিত্র কাজ করিনি। তোমার মতো জেনে শুনে বিবাহিত পুরুষের সাথে অ্যাফেয়ার করি না। না কারো সংসার ভেঙেছি। আমি চাইলে এ কথা আগেও বলতে পারতাম যখন আমার সংসার ভেঙেছিলে, কিন্তু কারো অপমান করতে চাইনি বলে বলিনি। আর আমাকে বলছো যদি ওদিন ডিভোর্স পেপারে সাইন না করতাম তাহলে গর্ভে সন্তান নিয়ে কি করতে? এরপর কাউকে খারাপ বলার আগে নিজেকে দেখে নিও, বলেই আয়ানের হাত ধরে চলে যেতে নিলে আবার ফিরে তাকায়। রীতি, উপস, সরি। একটা জিনিস বলেই গেছিলাম। আয়েশাকে একটা ঠাসঠস করে থাপ্পড় মারল আর আয়েশা গালে হাত দিয়ে রীতির দিকে তাকাল। রীতি, এটা আমার বাচ্চার গায়ে হাত তোলার জন্য। সবাই রীতির জন্য একটি হাত তালি দিল। রাহাত আর আমান সিটি বাজাতে ব্যস্ত। কিন্তু কিছুক্ষণ এগোতেই রীতি হঠাৎ করে মাথা ঘুরিয়ে পড়ে যেতে নেয়, তখন আয়ান এসে রীতিকে ধরে ফেলে। কিন্তু রীতির অজ্ঞান হয়ে যাওয়ায় সবাই অনেক ভয় পায়। রাফি একবার এগিয়ে এসেও আবার তার পা পিছিয়ে নেয়। আয়ান বারবার রীতিকে উঠানোর চেষ্টা করছে, কিন্তু রীতি উঠছে না। আরিয়ান ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে লাগল। আয়ান যেন পাগল হয়ে গেছে। যদি তার রীতির কিছু হয়ে যায়। আয়ান রীতিকে কোলে তুলে নেয় হাসপাতালে যাওয়ার জন্য। তখনই একজন মহিলা বলে সে ডাক্তার। তাই হলে একটি রুম ছিল, ওখানে ওকে নেওয়া হলো, কিন্তু মানুষ থাকতে মানা করল, তাই সবাই বাইরে ছিল আর আয়ান ডাক্তারের বলা ওষুধ আনতে গেল। আরিয়ানের কান্না দেখে ডাক্তার ওকে থাকার পারমিশন দিল। কিন্তু তাও কিছুক্ষণ চেকআপের পর যখন বারবার আরিয়ান রুমে আসার জন্য কাঁদছিল তখন আরিয়ান, আন্টি, আমার মার কিছু হয়নি তো, কান্না করতে করতে। ডাক্তার, না বাবা, তোমার মার কিছু হয়নি, কিন্তু হবে। আরিয়ান, মানে? ডাক্তার, তোমার জন্য তোমার আম্মু ছোট বাবু গিফট আনবে। আরিয়ান, সত্যি? নাচা শুরু করল। রীতি ওঠে দেখে আরিয়ান ওর পাশে। রীতি, বাবু, তোমার কি গালে বেশি ব্যথা করছে? আরিয়ান রীতিকে জড়িয়ে ধরল। রীতি অনেকটা অবাক হল। আরিয়ান, মা, তুমি আমাকে ছোট বাবু গিফট করছো রীতিকে ছেড়ে? রীতি, কি বলছো বাবু, এটা সম্ভব না তো। ডাক্তার, এটা সত্যি। ইউ আর প্রেগনেন্ট, হাসি দিয়ে। রীতি চোখে পানি নিয়ে পেটে হাত দিয়ে আরিয়ানকে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কান্না শুরু করে দেয়। আয়ান তখনই এসে ওদের কান্না করতে দেখে ভয় পেয়ে যায়। আয়ান, কি হয়েছে? তোমরা কান্না করছো কেন? বল, কি হয়েছে? ডাক্তার, সব ঠিক আছে তো? ডাক্তারের কাছে যেয়ে। রীতি, সব ঠিক আছে। পাশে যেয়ে ভয় জিজ্ঞাসা করল। আরিয়ান, বাবা, জানো আমি বড় ভাইয়া হব। আম্মু আমাকে একটি বাবু গিফট করছে। আয়ান এ কথা শুনে রীতির দিকে তাকায়। রীতি চোখে পানি নিয়ে হাসি দিয়ে হ্যাঁ সূচকভাবে মাথা নাড়ায়। আয়ান খুশিতে রীতিকে কোলে তুলে নেয়। রীতি, কি করছো? কি নামাও। আরিয়ান আর ডাক্তার দেখছে। ডাক্তার, আমার কোনো সমস্যা নেই, আমি যেয়ে সবাইকে জানাচ্ছি। আরিয়ান, মা, আমি পারলে আমিও তোমাকে কোলে ওঠাতাম, কিন্তু পারবো না তো, তাই বাবাই উঠা কহিহি। রীতি, বাবা ছেলে দুজনই পাগল।
আয়ান আপনি জেন না আমি আমার স্টাইলে বলবো, ডাক্তারকে উদ্দেশ্যে করে। আরিয়ান গেট খুলো। আরিয়ান গেট খোলার পর আয়ান রীতিকে কোলে নিয়েই হলে যে চিল্লানো শুরু করলো। আর পুরো হলে ওকে কোলে নিয়ে ঘুরে ঘুরে বলতে লাগলো, আয়ান সবাই শুন। সবাই ওদের দিকে তাকিয়ে হা। রীতি লজ্জায় শেষ। আয়ান সবাই শুন আমি আবার বাবা হতে যাচ্ছি। আরিয়ান, নিশান আর মাহিন বড় ভাই। আম্মু আর মা তোমরা দাদি আর নানি। আব্বু আর বাবা তোমরা দাদা আর নানা। রাহাত ভাইয়া তুমি মামা। আমান ভাইয়া বড় বাবা। নিধি ভাবি বড় মা। মাহি ভাবি মাহি হবা তুমি। আর ইশিকা তুই আবার ফুপি হবি। রীতি আরে কি করছো নামাও না আমার লজ্জা লাগছে। প্লিজ। আয়ান আমার বউই তো। সমস্যা কোথায় করুণাময় ভাবে তাকিয়ে। রীতি প্লিজ আয়ান আমার খুব লজ্জা পাচ্ছে। আয়ান নাচের নামিয়ে দিল আর সবাই এসে রীতিকে জড়িয়ে ধরল। মাহি তো রীতিকে জড়িয়ে কান্না করে দিল। দিবে না কেন রীতির প্রতি মুহূর্তের কষ্ট ও তো অনুভব করেছিল। সবার খুশি যেন কয়েকগুণ বেড়ে গেল। আর মধ্যে রাফি এসে বলল, রাফি এটা সম্ভব না। আমরা আগেই সব টেস্ট করেছিলাম রীতি মা হতে পারবে না। ও কনসিভ করার ক্ষমতা নেই। থাকলে ও আগেই মা হতে পারত। রাফির কথা শুনে সবার মুখ নিমিষেই মলিন হয়ে গেল। আয়ান রাফির সামনে এসে বলল, আয়ান লুক ব্রো। রাফির সামনে এসে কাঁধে হাত রেখে বলল, এটা আমাদের ফ্যামিলি ম্যাটার, সো ডোন্ট ইন্টারফেয়ার। আপনি শুধু আমার বোনের শ্বশুর বাড়ির লোক। বিয়ে খান, মজা করুন আর যান, এসব ব্যাপারে মাথা খাটিয়েন না। আমার বউ আমি বুঝব। বাচ্চা হলেও তো আমাদেরই হবে। না আপনি আমার কিছু হন না আমার বউয়ের, তাই আপনার এত চিন্তার দরকার কি? বিকু ওকে ব্রো। একটি হাসি দিয়ে চলে গেল। আর সে হাসিটি রাফির রাগ, জিদ, বিরক্তি আরও বাড়িয়ে দিল। তারপর আয়ান রীতির সামনে এসে দেখে রীতির চোখে পানি। সবাই ওকে সান্ত্বনা দিচ্ছে। সবাই বলছে কিছু হবে না, এটা খুশির খবর, খুশি হোক। কিন্তু রীতির মনে তো ভয় রয়েই গেল। কারণ এত বড় একটি খুশি পেয়ে হারালে যে সে ভেঙ্গে যাবে। আয়ান এসে রীতির চোখ মুছে সবার সামনেই বুকে জড়িয়ে নেয়। তখনই নীল একটা সিটি মারে। নীল ওয়াও, হোয়াট আ কিউট জড়ি। ইশিকা নীলের পেটে কোনো মেরে। হম শিখো শিখো না হলে পরে খবর আসে। নীল, নিধি মা আয়ান আর আমান কি আপন ভাই? মা হ্যাঁ অবশ্যই, কেন মা হঠাৎ এ প্রশ্ন? নিধি তো কি করব? ছোট ভাই এত রোমান্টিক আর আপনার বড় ছেলে। আমান, মাহি জানু তুই কি লাকি। কিন্তু তুই আমার সাথে চিটিং করছস। আমার দুলাভাই এত রোমান্টিক আর তুই আমারে কি বলদা সাথে ঝুলাই দিছস। ভাবতাসি ডিভোর্স দিয়ে সেকেন্ড ম্যারেজ করেই ফেলি। রাহাত, দুলাভাই আপনি সবার সামনে এত ভালোবাসা দেখায়েন না তো, কত ঘর ভাঙবেন আপনি। নীলামার তো বিয়ে হওয়া মাত্রই ওয়ার্নিং চলে আসছে। রীতি সবার কথা শুনে হেসে দিল আর লজ্জাও পেল। আর তার সবচেয়ে সুরক্ষিত জায়গার মানে আয়ানের বুকে মুখ লুকাল। আর আয়ানও শক্ত করে জড়িয়ে ধরে। রীতি আর আয়ানকে এভাবে দেখে রীতির আগে ফুলতে থাকে। সে হাতের মুঠো করে সেখান থেকে চলে যায়।
এদিকে বিদায়ের সময় আসলে ঈশিকা বলে যায় যে সে ফেরাতে নিজের বাসায় আসলে খুশির খবর শুনতে চায়। আর আশা করি তাই আসবে। ঈশিতার বিদায়ের পর রীতি বাসায় এসে কানের দুল খুলছে আয়নার সামনে। কানের দুল খুলছে না তো কিছু একটা ভাবছে। আয়ান রুমে এসে অনেকক্ষণ যাবৎ তা খেয়াল করল। তারপর যেয়ে রীতিকে পিছন থেকে জড়িয়ে ধরল আর রীতির কাঁধে মাথা রেখে বলল, আয়ান কি ভাবছে আমার বউটা? রীতি ভাবছি এত সুন্দর স্বপ্ন যদি ভেঙে যায়। স্বপ্নটি যদি শুধু কিছু মুহূর্তের জন্য হয়। আয়ান তাও আমায় তোমায় ততটাই ভালোবাসব যতটা আজ বাসি। রীতিকে নিজের দিকে ঘুরিয়ে, শুধু তুমি না ভাঙলেই হবে। রীতিশবাই কত খুশি, সবার কত মন খারাপ হবে। আয়ান তুমি খুশি থাকলে সবাই খুশি থাকবে, বুঝলা? আর ডাক্তার বলেছে না যে তুমি প্রেগন্যান্ট, এছাড়াও হোম টেস্ট তো করেছ না, পজিটিভ আসছে, তো ভয় কিসের? রীতি জানি না কেন জানি এক অজানা ভয় মনে জায়গা করে আছে। মা তো আছিই। আরিয়ান যেদিন আমায় মা ডেকেছিল সেদিনই মা হয়ে গেছিলাম। এজন্য এটা সত্য না, নহলেও হয়তো ভাঙব না। কিন্তু যখন ডাক্তার বলল আমার পেটে আরেকটি ছোট প্রাণ আছে, তখন কিরকম একটি অনুভূতি হলো তা বুঝিয়ে বলা সম্ভব নয়। আর যখন আরিয়ান এত খুশি ছিল ছোট বাবুর কথা শুনে, যদি সত্যি না হয় তাহলে। আয়ান একটু হেসে রীতির হাতটা তার ধরে নিজের পেটে রেখে, এক মা থেকে কেউ ভালো বলতে পারবে না যে তার সন্তান কি অবস্থায় আছে। নিজে একটু অনুভব কর তো, কেউ আছে নাকি? রীতি হ্যাঁ সূচকভাবে মাথা নাড়িয়ে সম্মতি দিল, আর রীতির চোখ থেকে এক ফোঁটা পানি পড়ে গেল। আয়ান রীতির হাত ছেড়ে আলতো করে রীতির চোখের পানি মুছে গালে একটি ভালোবাসার স্পর্শ দেয়। আয়ান যা হবে ভালোর জন্যই হবে। আর কালই আমরা হসপিটালে যাব টেস্ট করাতে, কেমন? রীতি ঠিক আছে। আয়ান আসো, তোমাকে কে ঘুম পাড়ায় দিই। রীতি একটি হাসি দিয়ে আয়ানের বুকের মাঝে ঘুমের রাজ্যে হারিয়ে যায়। এদিকে রুদ্র, রাফির ছোট ভাই, রাফিকে অনেকক্ষণ যাবৎ খুঁজছে কিন্তু পাচ্ছে না। রুদ্রমা ভাইয়াকে দেখেছ? রাফির মাওর খবর আমি এত বছর রেখেছি, যা এখন রাখব, বিরক্তি নিয়ে। রুদ্রমা তুমি এখন কি রীতির কথা বাদ দিবা? সে তো এখন এত খুশি আছে তার জীবনে। তুমি একটি ভুলের জন্য ভাইয়াকে আর কত শাস্তি দিবা? আর এছাড়াও সে মিমের ভাইয়ের বিয়েতে আয়েশা ভাবিকে কত শোনালো। ও আপনাদের বলাই হয়নি। মিম রুদ্র এর বউ আর নীলের খালাতো বোন। রীতির ডিভোর্সের 1 বছর পর তাদের বিয়ে হয়। মা তোদের মতো স্বার্থপর ছেলেরা থাকতে আর কি লাগে? আয়েশার সাথে যা করেছে তার যোগ্য ছিল। আর যাকে আজ নাম ধরে ডাকছিস সে তোকে একসময় নিজের বাচ্চার মতো আদর করত। তার জন্যই একসময় ভাবি মা করে ঘর উঠাতি। সেই তোর জ্বর হলে সারারাত জেগে তোর সেবা করত। আর তুই ও রীতির মা না হতে পারার কথা শুনে, আশেপাশের মানুষের কথা শুনে ওর আর রাফির ডিভোর্সের পর ওর সাথে কথা বলা বন্ধ করে দিলই। তোদের এত শিক্ষিত করে লাভ কি হলো, যেখানে মানুষের অযোগ্যতাকে তার উপর কলঙ্ক করে ফেলিস? যাই হোক, আজ আমি অনেক খুশি আমার মেয়ে মা হতে যাচ্ছে, তাই তোদের সাথে কথা বলে নিজের মুখ নষ্ট করতে চাই না। যেতে নিলেও পিছনে ফিরে তাকিয়ে তোর ভাই ছাদে বসে বসে সিগারেট খাচ্ছে বলেই আবার চলে গেল। রুদ্র কিছু না বলেই ছাদে চলে গেল। রাফির সামনে যেয়ে দাঁড়াল। রুদ্র ভাইয়া তুই কি করছিল? এতগুলো সিগারেট, আশেপাশে সিগারেট দেখে। ছাড় এটা, এখন নিচে চল, হাত থেকে সিগারেট নিয়ে। রাফি ছেড়ে কি করব? আর যে ছাড়িয়েছিল সে তো আর নেই।
জানিস আগে অনেক সিগারেট খেতাম কিন্তু রীতি আমাকে তার ভালোবাসা দিয়ে সিগারেট ছাড়িয়েছিল। আজ তো ও অন্য কারো। রুদ্র ভাইয়া তুই এখনো? রাফি হম এখনো ভালোবাসি। রুদ্র তাহলে আয়েশা ভাবিকে বিয়ে করলি কেন? রাফি আমি সন্তানের লোভে এতই অন্ধ হয়ে গেছিলাম যে রীতিকে অবহেলা করতে শুরু করি, কান্না শুরু করে। ওর যে বাচ্চামিগুলোকে আগে ভালোবাসতাম তাকে বিরক্ত লাগত বলে না, মন খারাপ সময়ে যে কাছে থাকে তখন তাকে খুব আপন মনে হয়, তাই আয়েশাকে মনে হয়েছিল। আয়েশা মেচুরিটি খুব ভালো লাগত, কিন্তু তখনও আমাদের কোনো অ্যাফেয়ার ছিল না। কিন্তু একদিন বিজনেসের মিটিংয়ে ঢাকার বাইরে যাওয়ার পর খুব ড্রিঙ্ক করার ফলে ওদিন আমার থেকে ভুল হয়ে যায়। আর যেদিন রিপোর্ট দিয়েছিল যে রীতি মা হতে পারবে না, তার কয়েকদিন পর জানতে পারি আয়েশা প্রেগন্যান্ট। আমার বাচ্চা ওর পেটে। তাই রীতিকে ডিভোর্স দিয়ে আয়েশাকে বিয়ে করি। কিন্তু বিয়ের পরও রীতিকে খুব মিস করতাম। পুরো ঘরে যে ওর স্মৃতি জুড়ে আছে। তারপরও ভেবেছিলাম একসময় না একসময় ওকে ভুলে যাব। কিন্তু যখন ওর বিয়ের কথা শুনি বুকটা মোচড় দিয়ে ওঠে। খুব কষ্ট হয় সেদিন। ভাবতেই জানটা বেরিয়ে যাচ্ছিল যে এখন থেকে রীতি অন্য কারো। তারপর রীতিকে যেদিন আবার নীলের এনগেজমেন্টে দেখি সেদিন ওকে দেখে চিনাই যাচ্ছিল। তখন ভাবলাম হয়তো আজও রীতি আমায় ভালোবাসে। সে আমার জায়গা অন্য কাউকে দিতে পারবে না। কিন্তু হলুদের দিন আমার ধারণা একদম ভুল প্রমাণিত হল। ওর দিক থেকে নজর সরাতে পারছিলাম না। আমার সেদিনের কথা মনে পড়ে গেল যেদিন ওকে নিজের বউ বানিয়েছিলাম। তুই জানিস যখনই ওই আয়ানকে রীতিকে উঠে দেখতাম আমার জান জ্বলে উঠত। কিন্তু আমার চেয়েও কিছু করার ছিল না, কারণ আমি রীতিকে দূরে সরিয়েছি। কিন্তু আজ যা হলো তা শুনে জানো আকাশ ভেঙে পড়ল আমার মাথায়। রীতিকে যে কারণে ছেড়েছিলাম সে কারণটাই বৃথা ছিল। কিন্তু আমরা তো সব টেস্ট করিয়েছিলাম, তাহলে কিভাবে? কিছু মাথায় ঢুকছে না। আমার সত্যি বের করতেই হবে। সকালে উঠেই আয়ান আর রীতি হাসপাতালে গেল টেস্ট করাতে। তারপর বাসায় এসে ইশিকা আর নীলের সাথে গল্প করল। সন্ধ্যায় রিপোর্ট ডিলিভার হবে। সবাই হাসি খুশি থাকলেও সবার মনে খুঁতখুঁত লেগেই আছে যে রিপোর্ট কি হবে। অপেক্ষার প্রহর শেষ, কনিংবেল বাজার সাথে সাথে সবাই দৌড়ে গেল দরজায়। রীতি বাদে। রীতির যেন পা নড়ছে না। রিপোর্ট দেখে সবাই রীতির রুমে এলো। সবার সিরিয়াস এক্সপ্রেশন দেখে রীতির ভয় আরও বেড়ে গেল। আয়ান এসে রীতির সামনে দাঁড়িয়ে মুখ গোমরা করে রাখল। রীতির তো ভয় কলিজার পানি শুকিয়ে আসছে। আয়ান হুট করে রীতিকে কোলে তুলে নিয়ে ঘুরতে ঘুরতে বলল, আয়ান ইয়েছু, আমি বাবা হচ্ছি। রীতির যেন তার কানকে বিশ্বাস করতে পারছিল না। তারপর হঠাৎ করে কোলে থাকা অবস্থায় আয়ানের বুকে কিল ঘুষি মারা শুরু করল। রীতি শয়তান, ইতর, বাদর। কেউ এরকম করে নাকি? আমার জান বের হয়ে গেছিল। তারপর সবাইকে দেখে থেমে যায়। আয়ান ইশারা দিয়ে রাহাতকে অনুরোধ করে সবাইকে নিয়ে যেতে। রাহাত ও সবাইকে নিয়ে যায়। যাওয়ার আগে চোখ টিপ মেরে দরজা বন্ধ করে দেয়। আয়ান রীতিকে কোলের থেকে নামিয়ে কোমর টেনে কাছে এনে বলে, আয়ান তো ম্যাডাম কি জানো বলছিলেন? আমি ইতর, বাদর তাই না? দাঁড়ান দেখাচ্ছি। ইতর আর বাদর কাকে বলে? বলেই রীতি একপাশ থেকে চুল সরিয়ে সেখানে একটি আলতো করে চুমু দিতেই রীতি কেঁপে উঠল। আয়ান রীতির গলায় ডুবে যায়। একের পর এক চুমু দিতে থাকে। রীতি এক হাত দিয়ে আয়ানের চুল মুঠি করে ধরে আর অন্য হাত দিয়ে আয়ানের শার্ট টাকরে ধরে।
আয়ান গলা থেকে উঠে রীতির পুরো মুখে তার ছোঁয়া দেয়। রীতি চোখ বন্ধ করে রাখে। ঠোঁটে ঠোঁট দুটি লাগাতে যাবে তখনই আয়ান বলেই গেছিলাম আমার জানি কি কাজ আছে, আসি। রীতিকে ছেড়ে চলে যাচ্ছিল। তখনই রীতি আয়ানের সামনে এসে কলার টান দিয়ে আয়ানকে কিছুটা নিচু করে ঠোঁটে আলতো করে একটি চুমু দিয়ে দেয়। তারপর ছেড়ে বলে, রীতিবাবুর দিতে মন চাচ্ছিল আমার না, বলেই এক দৌড়। আয়ান এই আস্তে দৌড়াও না, একটু হেসে পাগলি একটা। রাতে ইশিকা তার শ্বশুরবাড়ি চলে যায়। আগামীকাল রিসেপশন বলে সবাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। পরের দিন রিসেপশনে যারা ওদিন রীতিকে কথা শুনিয়েছিল তারা তাদের ভুল বুঝে রীতির কাছে মাফ চেয়ে নেয়, আর রীতিও তাদের মাফ করে দেয়। আয়ান সারাক্ষণ রীতির সাথে থাকলেও রীতির পিপাসা লাগায় ওর জন্য জুস নিতে যায়। সবাই জোরে গান চালিয়ে নাচছে। রীতি একপাশে দাঁড়িয়ে সবার নাচ দেখছে আর হাততালি দিচ্ছে। হঠাৎ করে রীতির মনে হলো কে জানি রীতির মুখে হাত রেখে তাকে টান দিল। রীতি অনেক চেষ্টা করা সত্ত্বেও নিজেকে ছাড়াতে পারল না। তারপর একটি রুমে যেয়ে রুম বন্ধ করে দেয়। রীতির পিছন থেকে টান দেওয়ায় দেখেনি মানুষটিকে। তাই যখন রীতিকে ছেড়ে দেয় তখন পিছনে ফিরে দেখলেই রীতি অবাক হয়ে যায়। রীতি, রাফি আপনি? রাফি আপনি? এখন তুমি থেকে আপনি হয়ে গেলাম। রীতি কিছু না বলে যেতে নিলে রাফি হাত ধরে টান দেয়। রীতি কি করছেন কি? ছাড়ুন। রাফিও, আজ আমার ছোঁয়াতে তোমার এত সমস্যা? আগে তো সবসময় কাছে আসতে চাইতে। রীতি, কারণ তখন আপনাকে ভালোবাসতাম। রাফি, এখন বাসো না। রীতি, না, এখন আমার মনে শুধু আয়ানের নাম লেখা। রাফির এ কথা শুনে রাগ উঠে গেল। ও রীতির হাত শক্ত করে ধরে ফেলে। এত জোরে ধরায় রীতি খুব ব্যথা পায় আর হাত ছাড়ানোর চেষ্টা করে। রাফি, তুমি শুধু আমার, আর আমাকেই ভালোবাসবা। রীতি, কি বলছেন এসব? আমি এখন অন্য কারো বউ, আপনার এসব বলতে লজ্জা লাগা উচিত। আমি আপনার মতো না যে নিজের জীবন সঙ্গীর বিশ্বাস ভাঙব হাত ছাড়িয়ে। রাফি, প্লিজ রীতি, আমাকে মাফ করে দেও। ফিরে আসো আমার কাছে। রীতি, হাত ছাড়ুন। আমার স্বামী আমার অপেক্ষা করছে, যেতে নিয়ে। রাফি, স্বামী তাই না, তুমি শুধু আমার, আর আমারই থাকবে। আজকে আবার তোমাকে আমার নিজের করে নিব। রাফি সামনে এগিয়ে আসে আর রীতি পিছাতে থাকে। রীতি, দেখেন খবরদার কাছে আসবেন না। রাফি কথা শুনে না। রীতি আয়ানের নাম চিল্লাতে থাকে আর রুমে দৌড়াতে থাকে যেন রাফি ওর কাছে না আসে। দরজা খোলার চেষ্টা করেও পারে না। শুধু হাজার চেষ্টার মাধ্যমে রীতি নিজেকে বাঁচাতে থাকে আর আয়ানের নাম চিল্লাতে থাকে। এদিকে আয়ান জুস নিয়ে এসে রীতিকে পায় না। সবার কাছে জিজ্ঞাসা করার আর খবর নেওয়া আর খোঁজার পরও রীতিকে পাওয়া যায় না। সবাই চিন্তায় এসে পড়ে, তাই গান বন্ধ করে দেয়। সাথে সাথে রীতির আওয়াজ ভেসে আসে সবার কানে। রীতির চিৎকার শুনে আয়ানের ভয় জান শুকিয়ে যায়। এক দৌড় দেয় যেদিক থেকে রীতির আওয়াজ আসছে। সবাই আয়ানের পিছনে যায়। আয়ান একটি দরজার সামনে এসে দেখে রীতির আওয়াজ ভিতর থেকে আসছে, সাথে ভাঙচুরের আওয়াজ, ও কিন্তু দরজা ভিতর থেকে লক। আয়ান, রীতি, রীতি তুমি ভিতরে? রীতি, আয়ান প্লিজ আমায় বাঁচাও। আয়ান দরজা ভাঙ্গার জন্য ধাক্কা মারে কিন্তু একা পারছে না। তারপর রাহাত আর আমান ও এসে ধাক্কা মারে।
দরজা ভাঙ্গার পর দেখে রাফি রীতির কাছে যাওয়ার চেষ্টা করছে আর রীতি নিজেকে বাঁচানোর জন্য জিনিস ছুঁড়ে মারছে। আয়ানকে দেখে রীতি ছুটে আয়ানকে জড়িয়ে ধরল আর ফুপিয়ে ফুপিয়ে কাঁদা শুরু করল। রীতি আন ও আমার সাথে, কিছু বলার আগেই কাঁদার জন্যে নিঃশ্বাসও নিতে পারছে না। রাহাত যেই রাফির কলার ধরে মুখে ঘুষি মারা শুরু করে। রাহাত, তোর মতো জানোয়ারকে আমার আগেই শায়েস্তা করা উচিত ছিল, তাহলে আজ এরকম কিছু হতো না। আয়ান রীতিকে ছাড়িয়ে দুই হাত দিয়ে কান্না মুছে মাহির কাছে দিয়ে রাহাত আর রাফির কাছে যেয়ে রাহাতে কাঁধে হাত রেখে, আয়ান ভাইয়া, আপনি ওকে অনেক মেরেছেন। রাহাত, কি বলছো? ও রীতির সাথে যা করল। আয়ান কথা থামিয়ে, আপনি আপনার বোনের জন্য যা মারার মেরেছেন, এখন আমার বউকে ছোঁয়ার চেষ্টা করার জন্য ওকে শাস্তি আমি দিব। রাহাত সরে গেল। আয়ান রাফিকে মারা শুরু করল। আয়ান, বুড়িহি, হাউ ডে ইউ টু টাচ মাই ওয়াইফ? ওয়াই কি ইউ, ড্যাম ইট। আয়ান থামার নামই নিচ্ছে না। আমান আর রাহাত যে ওকে থামালো, তারপরও আয়ান থামছে না। আমান আর রাহাত মিলে ওকে ধরে রাখল। রাফির শরীরের বিভিন্ন অংশ থেকে রকত বের হচ্ছে। রুদ্র এসে এসব দেখে রাফির কাছে গেল। রুদ্র ভাইয়া, এসব কি? তুমি? রাফি, আমার রীতিকে লাগবে, আমি কিছু জানি না। আয়ান এ কথা শুনে আবার রাফিকে মারার জন্য আগালো আর রাহাত ধরে ফেলে। রীতি ভয় মাহির পিছনে লুকিয়ে আছে। রুদ্র, এসব কি বলছিস ভাইয়া? তুই রেডি আয়েশা ভাবির সাথে বিয়ে করছেন আর আরশি আপনাদের মেয়েও আছে। রাফি, আরশি আমার মেয়ে না, আয়েশা আর ওর এক্স বয়ফ্রেন্ডের মেয়ে। রুদ্র, কি বলছিস এসব ভাইয়া? রাফি, হ্যাঁ ঠিক বলছি। রীতির প্রেগন্যান্সির কথা শুনে যেখানে আমরা দুজন টেস্ট করিয়েছিলাম সেখানে গেলাম। সেখানে যে আগের রেকর্ড চেক করে দেখি রীতি মা ঠিকই হতে পারত, কিন্তু আমার বাবা হওয়ার ক্ষমতা নেই। তখন মাথায় কিছুই ঢুকছিল না, কারণ আরশি তো আমার মেয়ে। তাই আরশির মাথার চুল নিয়ে ডিএনএ টেস্ট করাই। তখন রিপোর্টে জানতে পাই আরশি আমার মেয়ে না। এখানে আসার আগে বাসায় যাই, তখন আয়েশাকে এসবের মানে জিজ্ঞাসা করি। প্রথম দিকে না বললেও পরে স্বীকার করে যে আরশি ওর এক্স বয়ফ্রেন্ডের মেয়ে। ওর বয়ফ্রেন্ড তার সন্তান না মানায় ও আমার সাথে সে রাত কাটায়। আর রিপোর্ট ওই চেঞ্জ করে আর আমায় বলে যে আরশি আমার মেয়ে। সবাই এ কথা শুনে অবাক হয়ে যায়। রাফি, প্লিজ রীতি আমার কাছে ফিরে এস, প্লিজ। কান্না করতে করতে আয়ান ওকে এখান থেকে নিয়ে যান, রুদ্রকে উদ্দেশ্য করে, না হলে এখানে আমার হাত থেকে ওর খুন হয়ে যাবে। রাফি যাওয়ার আগে রীতির দিকে তাকালে রীতি ভয়ে দৌড়ে আয়ানের বুকে জড়িয়ে যায়। আয়ানও রীতিকে বুকে নিয়ে রাফির দিকে রাগী লুক নিয়ে তাকালে রাফি সেখান থেকে চলে যায়। সবাই সেখান থেকে চলে যায়। রাতে রীতি বারিন্দায় দাঁড়িয়ে চাঁদ দেখছে। আয়ান পিছন থেকে এসে রীতিকে জড়িয়ে ধরে আর পেটে দুই হাত আবদ্ধ করে। আয়ান রীতির কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে ফেলে। রীতিও আয়ানের হাত শক্ত কর ধরে। আর আয়ানের হাতে কিছু ভিজা অনুভব করলে চোখ খুলে রীতিকে নিজের দিকে ঘুরিয়ে দেখে রীতির চোখে পানি। আয়ান, কাঁদছ কেন? চোখের পানি মুছে। রীতি, যদি আমাদের বাচ্চার কিছু হতো। আয়ান, আমি আমার রানী আর আমার রাজকুমারী কারো কিছু হতে দিব না। রীতি, রানী? রাজকুমারী মানে? আয়ান একটু হেসে রীতির মাথায় চুমু দিল। আয়ানেই আমার রানী। আর হাঁটু গেড়ে বসে পেটে একটা চুমু দেয়। আয়ান এই আমার রাজকুমারী। রীতি যদি রাজকুমার হয়
আয়ান রাজকুমার তো আছেই, এখন একটা রাজকুমারী হবে দাঁড়িয়ে। আর আমি আমার রাজকুমারী আর তার আম্মুর সবসময় রক্ষা করব। রীতিকে বুকে জড়িয়ে নেয় আয়ান। আজ 1 মাসের বেশি হলো সে ঘটনার। এই 1 মাস কিছু না হলেও আয়ান রীতিকে একা কোথাও যেতে দেয় না। কিন্তু আজ হঠাৎ রীতির ফোনে ফোন আসল যে ডাক্তারের রাতে অ্যাপয়েন্টমেন্টটা চেঞ্জ করে দুপুরে দেওয়া হয়েছে। আর ডাক্তার 2 দিনের জন্য বাইরে যাবে, তাই এখনই আসতে হবে। রীতি জানত যে আয়ানের অফিসে আজ জরুরি মিটিং আছে, তাই আয়ানকে না ফোন দিয়ে ভাবিকে নিয়ে যায়। কিন্তু কে জানত তার জন্য এত বড় দুর্ঘটনা অপেক্ষা করছে। বাসা থেকে বের হয়ে দেখে গাড়ির টায়ার পাঞ্চার, তাই ক্যাব নেওয়ার জন্য রাস্তায় বের হতেই নিধি ক্যাব নিতে সামনে যায়। রীতি সেখানে একা দাঁড়ায় থেকে হঠাৎ করে একটি গাড়ি এসে রীতিকে টান দিয়ে নিয়ে যায়। নিধি এটা দেখে অনেকক্ষণ গাড়ির পিছনে দৌড়ায়, কিন্তু গাড়ি ধরতে পারে না। রীতি মুখ হাত দিয়ে কেউ চেপে ধরে ও হাত বেঁধে দেয়। শক্ত করে ধরে রাখায় রীতি নড়তে পারছে না। একটু সামনে যেতেই রাস্তে খালি দেখে রীতিকে একটু ছাড় দেয়। রীতি পাশে তাকিয়ে দেখেই চোখ বড় বড় করে ফেলে, কারণ অন্য কেউ নয়, সে ছিল রাফি। রাফি রীতির মুখ খুলে দেয়। রীতি সাহায্যের জন্য চিল্লাতে থাকে, কিন্তু আশেপাশে কেউ না থাকায় কোনো লাভ হয় না। রীতি, তুমি আমাকে এভাবে কেন? ছাড় আমাকে, ছাড় বলছি, না হলে ভালো হবে না কিন্তু। রাফি, সরি জান, তোমাকে এত কষ্ট দিলাম, কিন্তু কি করব বল? তোমাকে অন্য কারো সাথে সহ্যও করতে পারি না। খুব ভালোবাসি তোমায়। রীতি, তোমার মুখ থেকে ভালোবাসা শব্দ মানায় না রাফি। এখন ছাড় আমায় না হলে। রাফি, ছাড়ছি না। সারা জীবন তোমাকে নিজের ভালোবাসার ঘরে আটকে রাখব। রীতি, রাফি, তুমি হয়তো ভুলছো, আমি এখন অন্য কারো স্ত্রী। আয়ান আমার স্বামী আর আমি ওকেই ভালোবাসি। রাফির রাগ ওঠে গেল, রীতির চুলের মুঠি ধরে বলল, রাফি, তুই শুধু আমার বুঝলি, আর তোকে আমার করেই ছাড়ব। তোর আর আয়ানের ভালোবাসার সব অংশ আগে মিটিয়ে নি, বিশেষ করে এই বাচ্চা। তারপর আমরা দেশ ছেড়ে চলে যাব। রীতি বাচ্চা শেষ করার কথা শুনে ভয় পেয়ে যায়। রীতি, রাফি, দোহাই লাগে, আমার বাচ্চাকে কিছু করো না, বলেই চোখ দিয়ে পানির বন্যা বইতে লাগল। কিন্তু রীতি সেখানে নাই, তার মানে আয়ান যে হাসপাতালে যাচ্ছে, রীতি সেখানে। আয়ানের মনের ভয় বেড়েই চলেছে। আজ তার যে কোনো মূল্যে রীতি আর তাদের বাচ্চাকে বাঁচাতেই হবে। আয়ান দ্রুত স্পিডে গাড়ি চালাচ্ছে। হাসপাতালের সামনে এসে গাড়ি থেকে নেমেই দৌড়ে রিসেপশনে যায়। জিজ্ঞাসা করলে জানতে পায় রীতির অপারেশন 15 মিনিট আগেই শেষ। 1 বছর পর। আরিয়ান মামা। রীতি, আরে বাবু, তুমি স্কুল থেকে এত তাড়াতাড়ি যাওনি? আর এত রাগে কেন? আরিয়ান মা, জানো আমার বন্ধুরা বলল যে আয়রা নাকি বড় হলে আমাদের ছেড়ে অন্য কোথাও চলে যাবে, তাই আমি ক্লাস না করে তোমাকে জিজ্ঞাসা করতে এসে পড়েছি। মা, আয়রা আমাদের ছেড়ে যাবে না তো? আয়ান ইসসস, কেউ চাইলেই কি আমার মেয়েকে নিতে পারবে নাকি? কেউ নিবে না। আয়রা কোথাও যাবে না। হে আয়রা রীতি আর আয়ানের মেয়ে, তাদের নাম মিলিয়েই আয়রার নাম রাখা হয়েছে। তা আরিয়ান রেখেছে। অপারেশন যখন হয়েছিল তাহলে কিভাবে, তাই তো? 1 বছর আগে যখন আয়ান পুরো ভেঙ্গে পড়েছিল তখন রাফি আয়ানের সামনে এসে বসে। 1 বছর আগে হাসপাতালে। আয়ান রাফির কলার ধরে মারতে যাবে তখনই রাফি, চিন্তা করো না রীতি, আর তোমাদের বাচ্চা দুজনই ঠিক আছে।
আয়ান মারতে গিয়েও নিজের হাত থামিয়ে অবাক হয়ে রাফির দিকে তাকিয়ে থাকে। রাফি চেয়েছিলাম যে বাচ্চাকে শেষ করে রীতিকে নিজের করে নিব, কিন্তু ভুলে গিয়েছিলাম যে কাউকে খুন করে নিজে সুখী হতে পারব না। আর রীতির বাচ্চার কিছু হলে রীতি আমাকে সারা জীবন ঘৃণা করবে। যাকে ভালোবাসি তার ঘৃণা কিভাবে সহ্য করব বল? তাই অপারেশন হতে দিইনি। হয়তো আজ অবসানটা আমারই প্ল্যান ছিল, কিন্তু যখন বারবার রীতি মুখ থেকে শুনছিলাম যে আয়ান আমার বাচ্চাকে বাঁচাও, তখন আরে কাজ করতে পারার সাহস পাচ্ছিলাম না। আমি বুঝেছিলাম রীতি যেহেতু একসময় আমায় ভালোবাসত, আর আমি ওর প্রথম ভালোবাসা ছিলাম, হয়তো আমি আবার ওর মন পেতে পারব। কিন্তু কিছুক্ষণ আগে বুঝতে পারলাম যে ওর মনের রাজত্ব তুমি কেড়ে নিয়েছ। এতে হাজার চেষ্টার সত্ত্বেও আমি ফিরতে পাব না। তাই এই গুনাহ হতে দিলাম না। রীতি 404 নাম্বার রুমে। আমি গেলাম। আয়ান উঠে সোজা রীতির কাছে গেল। রীতি আর তার বাচ্চা দুজনেই সুস্থ। তারপর 6 মাস পর তাদের কোলে আয়রা আসে। আয়রা দেখে যেন সব কষ্ট ভুলে যায় সবাই, বিশেষ করে রীতি। রীতির সাথে দেখা করতে রাফির পরিবারের সবাই এখনো আসে। আয়েশাও। হে রাফি আয়েশাকে মেনে নিজেছে, যদিও তা শুধু বলার জন্য। সে কখনো রীতি জায়গা অন্য কাউকে এখন আর দিতে পারবে না। আর আশফিকে সে জন্ম না দিলেও 3টি বছর বাবার আদর দিয়েছে, তাই আয়েশাকে মেনে নিলেও মাফ এখনো করেনি। আয়েশা রীতির থেকে মাফ চাইলে রীতি আয়েশাকে মাফ করে দেয়। এখন আয়েশা রীতির ভালো বান্ধবীও বটে। কিন্তু রাফি সেদিনের পর থেকে রীতির সামনে আসেনি, যদিও রীতি মাফ করে দিয়েছে। রীতি না, সবাই রাফিকে সেদিনের পর মাফ করে দিয়েছিল, কারণ রাফি নিজে ভুল করলেও নিজেই তা শুধরেছে। কিন্তু রাফি আসেনি, কারণ সে আবার রীতির প্রতি ফুটবল হতে চায়নি। কিন্তু এখনো রাতে রীতির ছবি বুকে জড়িয়ে ছাদে বসে কাঁদে সে। রাফির রীতির সামনে আসতে চায় না বলে আয়ান আয়রাকে প্রায় রাফিদের বাসায় নিয়ে যায়। প্রথম যখন আয়ান আয়রাকে রাফির কাছে দিয়েছিল, সেদিন রাফি বাচ্চাটিকে বুকে জড়িয়ে খুব কেঁদেছিল। আজও সে আয়রার সাথে খেলা করতে যেয়ে পৃথিবীর সব ভুলে যায়। রাফি আয়রাকে আশফি থেকে বেশিই ভালোবাসে। শুধু রাফিই না, দুই পরিবারের সবার প্রাণ জুড়ে আছে আয়রা। হবেই বা না কেন, একটি মাত্র মেয়ে বলে কথা। আরিয়ান, নিশান আর মাহিন তো সারাক্ষণ ওকে নিয়ে ঝগড়া করে। সারাক্ষণ সবার মধ্যে জুড়ে থাকে আয়রা। চলুন ফিরে আসি বর্তমানে। রীতি বাবা ছেলে দুজন এরকম। আল্লাহই জানে আমার মেয়েটার ভবিষ্যৎ বরের কি হবে। কাপড় গুছাচ্ছিল তখন আমান রুমে বাইরে দরজা খটখটিয়ে। আমান আসব। রীতি, হে ভাইয়া আসো, প্রতিদিন জিজ্ঞাস করতে হয় নাকি? আমান, আমার মাম্মিকে নিতে আসছি। রাহাত পার্কে অপেক্ষা করছে। ওকে নিয়ে ঘুরে ওই বাসায় নিয়ে আবার নিয়ে আসব। রীতি, হিহি, এটা তো প্রত্যেক দিনের রুটিন বলতে হয় নাকি ভাইয়া? ওকে রেডি করে রেখেছি। আর এই যে সব জিনিস, একটি ব্যাগ দিয়ে। আর ভাইয়া মাহিকে বলেন এখানে নীল বক্সে মাহিনের জন্য গাজরের হালুয়া দিয়েছি। আমান, আচ্ছা তাহলে আমি আমার প্রিন্সেসকে নিয়ে যাই। চলো, প্রিন্সেস বড় পাপার সাথে পার্কে যাবে। আয়রাকে আয়ানের কোল থেকে নিয়ে। আরিয়ান, বড় পাপা আমিও যাই। এমনি এখন স্কুলেও যেতে পারবো না। ওরা চলে গেল। রীতি কাপড় গুছাচ্ছিল। আয়ান এসে পিছন থেকে রীতিকে জড়িয়ে ধরল। আয়ান, আচ্ছা যান। রীতি, হম বল। আয়ান, তোমার মনে হয় না আয়রা একা মেয়ে হওয়ায় সবাই ওকে নিয়ে বেশি টানাটানি করে?
রীতি একটু হেসে, আল্লাহ দেখে কথা কে বলছে। আয়ান আসলে আসলে আরিয়ান, মাহিন আর নিশান 3 ভাইয়ের এক বোন, নট ফেয়ার। একটা উপায় আছে এর। রীতি আর তাকি আয়ানের দিকে ঘুরে। আয়ান শুনবা, দুষ্টুমি হাসি দিয়ে। আরেকটি বোন এনে দি তাহলেই তো হয়। আয়ান রীতির কোমরের 2 পাশে 2 হাত দিয়ে একটানে নিজের সাথে মিশিয়ে ফেলে। রীতি লজ্জায় শেষ। লজ্জায় লাল হয়ে মাথা নিচু করে আছে। আয়ান উফফ, এভাবে লজ্জা পেও না তো। রীতিকেন বিরক্ত হও বুঝি, অভিমানী সুরে। আয়ান, তোমার কোনো কাজে আমি বিরক্ত হতে পারি নাকি? কিন্তু এভাবে লজ্জা পেলে যে আবার তোমার প্রেমে পড়ে যায়। একজনের প্রেমে পড়তে পড়তে হয়রান হয়ে গেছি। রীতি একজনের প্রেমেই পড়তে পারবা, অন্য কারো প্রেমে পড়লে তো খুন করে দিব। আয়ান এভাবে লজ্জামাখা হাসি দিল, প্রতিবারই মরে যাই। মরা মানুষ কে আর কি মারবা, কানের কাছে যেয়ে কথাটি বলল। বলেই কানের পিছনে একটি চুমু দিতেই রীতি কেঁপে উঠল। রীতি, কি করছো, ছাড়, কেউ এসে পড়বে। আর অফিসেও যেতে হবে তোমার। কথাটা একটু কষ্টে বলল, কারণ রীতির নিঃশ্বাস দীর্ঘ হয়ে আসছিল। আয়ান কোনো কথা না শুনে রীতির কানের পিছনে তার নাক ঘষা শুরু করে, রীতির ঘ্রাণ উপভোগ করতে লাগল। কানের পিছন থেকে আস্তে আস্তে নিচে নেমে গলায় এসে পৌঁছাল। রীতির গলায় ঘাড়ে একের পর এক চুমু দিতে শুরু করল। তারপর মুখ তুলে দেখে রীতির নিঃশ্বাস দ্রুত হয়ে গেছে। আয়ানের যেন আরো নেশা লেগে গেল। সে রীতির ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। আর অন্য হাত দিয়ে রীতির স্পর্শ অনুভবে ব্যস্ত হয়ে পড়ল। রীতিও আয়ানের মাথার চুল মুঠোয় ধরে তার ঠোঁটের স্বাদ নিতে ব্যস্ত। দুজনে দুজনের ভালোবাসার নেশায় ভাসতে থাকে। সবাই দোয়া করেন রীতি আর আয়ানের জন্য, জানি আগামী বছর আরেকটি রাজকন্যা হয় তাদের। সমাপ্ত।